আমি আজ অন ক্যামেরায় বলছি, যদি এই পডকাস্ট দেখার পরও একটা কমেন্ট আসে না যে হ্যাঁ আমাকে রিভিউ জোর দিয়ে দেওয়ানো হয়েছে, আমি আমার বিজনেসটা ছেড়ে দেবো। এই স্কাই ওয়ান লাক্সারি এই পারফিউমটা কত বছর হলো? এই জিনিসটা আমাকে প্রায় সকলেই জিজ্ঞাসা করে যে কোন পারফিউমটা তোমার ভালো লাগে সেটা তুমি আমায় পাঠাও। ধরো ওয়েস্ট বেঙ্গলে বা বাঁকুড়ার মধ্যে এরকম ভাবে শুরু করেছো, তোমার কেমন লাগছে? 500 বা 5000 এই যে পারফিউম যেগুলো হয় এগুলোর মধ্যে তফাৎ কি রকম? আমি যখন প্রোডাক্ট দিই কাউকে, ঠিক আছে, আমি রেসপন্সিবিলিটির সাথে দিই। তোমার প্রথম সেল কখন এসেছিল? প্রচুর উদাহরণ আছে। আমি বর্ধমান স্টেশনে গিয়ে এমন কান্না কেঁদেছি, আমাকে পুলিশ এসে জিজ্ঞাসা করেছে আপনি কাঁদছেন কেন। না, তো মনে হয়নি যে বাইরে যেয়ে পরে আমি শুরু করলে ভালো হতো? কিন্তু বিশ্বাস করো এই ইন্টেনশন আমার ছিল না যে আমি 60 টাকার পারফিউম 1000 টাকায় বিক্রি করবো। একটা গাছকে যেভাবে মাটি খুঁড়ে তাকে বসানো হয়, দিনের পর দিন জল ঢেলে বড় করা হয় না, সেভাবে দ্য স্কাই ওয়ান লাক্সারি পাচ্ছি। আপনার যদি পারফিউমটা ভালো না লাগে, আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ করুন। আমরা কোন র ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি, আমরা কি মাল ইউজ করছি, আমরা পুরো ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমি আপনাকে দিয়ে দেবো। আমরা সবসময় জেনে এসেছি পারফিউম বিদেশে তৈরি হয়, কখনো ফ্রান্স থেকে আসে, কখনো মিলান থেকে আসে। কিন্তু একটা লাক্সারি পারফিউম ব্র্যান্ড যে বাঁকুড়ার মধ্যে তৈরি হচ্ছে সেটা অনেক মানুষ জানেই না। আজকে এমন এক মানুষের সাথে পরিচয় করাবো যে বাঁকুড়ার মধ্যে, বাঁকুড়ার সোনামুখী থেকে একটা লাক্সারি পারফিউম ব্র্যান্ড তৈরি করছে। আজ তারই গল্প শুনবো আমরা। তো আপনাদের সকলকে ভিশন স্টোরিজের 3rd এপিসোডে স্বাগত জানাই। আশা করি আপনারা এই ভিশন স্টোরিজের এই পডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, ভালোবাসা দিন, এবং যদি ভালো লাগে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করে যান। সো আমরা ওয়েলকাম জানাচ্ছি স্কাই ওয়ান পারফিউমের ওনার আকাশ গোস্বামীকে। থ্যাংক ইউ দাদা, এখানে আমি ইনভাইট করার জন্য। কেমন আছো বলো? একদম ঠিকঠাক। বেশ। সবার আগে আমি এটা জানতে চাই যে তোমার ছোটবেলার কোন পারফিউমটা বা কোন স্মেলটা তোমার এখনো মনে আছে? দেখো, এক্সাক্ট বলতে ছোটবেলা থেকে যে আমি ভীষণ কিছু পারফিউম ইউজ করেছি সেটা একবারে না, বাট পারফিউম আমার ভালো লাগে, ছোটবেলায় ভালো লাগতো আর এখনো ভালো লাগে। তো আমি একটু ফ্লোরাল টাইপের পারফিউম বেশি পছন্দ করি, কারণ সাধারণত ফ্লোরাল টাইপের পারফিউম মেয়েদের বেশি ভালো লাগে ছেলেদের তুলনায়, কারণ ছেলেরা একটু স্ট্রং পারফিউম ইউজ করে। তো সেখান থেকে আমার একটু ফ্লোরাল পারফিউম ভালো লাগে। তো এরকম কোনো পার্টিকুলার পারফিউমের নাম আমার মনে নেই যেটা আমার ছোট থেকে আজও ভীষণ ভালো লাগে। কেন এই ফ্লোরালটাই কেন তোমার? না না, ফ্লোরাল পারফিউম কি হয়, একটু মিষ্টি গন্ধ হয় স্ট্রং এর থেকে, কারণ ছেলেরা একটু বেশি স্ট্রং পছন্দ করে, যেমন হচ্ছে স্মোকি স্মোকি ফ্লেভার, এগুলো একটু বেশ স্ট্রং টাইপের পারফিউম হয়। তো ফ্লোরালের মধ্যে একটা না মিষ্টতা আছে, ঠিক আছে। পারফিউমে যেরকম নোটস হয়, যেরকম টপ নোটস, মিডিল নোটস, বেস নোটস, সো মিডিল নোটসে ম্যাক্সিমাম ফ্লোরাল যে জিনিসটা ইউজ হয়। তো মিষ্টি গন্ধ পছন্দের জন্যই আমার ফ্লোরালটা বেশি ভালো লাগে। আচ্ছা, তো এই স্কাই ওয়ান বাদ দিয়ে বা যদি কেউ তোমাকে প্রথমবার কেউ দেখছে বা কেউ যদি প্রথমবার তোমার সাথে পরিচয় করছে, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে বা নিজেকে কিভাবে পরিচয় দেবে? দেখো দাদা, আমি একজন খুব সিম্পল ফ্যামিলি থেকে বিলং করি, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে চাকরি করব, কিন্তু আফটার 12th আমি চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি আমি পাইনি। তো দেন আমি, আমার লাইফ স্টকের বিজনেস ছিল, দেন আমি এই পারফিউমটা শুরু করেছি। তো এখন যদি কেউ জানতে চায় যে হ্যাঁ আমার আইডেন্টিটি কি, আমি এখনো দাদা একজন নর্মাল পার্টিরই একজন সদস্য। তো এছাড়া আমার কাছে এখন কোনো আইডেন্টিটি সেরকম নেই, কারণ আমি এখনো সেই জায়গাটায় পৌঁছাইনি যে আমি লোককে বলবো বা মানুষজনদেরকে বলবো যে আমি হ্যাঁ এন্টারপ্রেনিউর। এই স্কাই ওয়ান লাক্সারি এই পারফিউমটা কত বছর হলো? দাদা আমি শুরু করেছি 2025-এর অগাস্টে 28। তো এখনো এই 10 মাস হতে যাচ্ছে, এখনো 1 বছর। এখন 1 বছর হয়নি? না 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 না, একবার বাহ। কমপ্লিট হয়নি 1 বছর। তো এই 1 বছরের যে জার্নিটা হচ্ছে বা হতে চলেছে, এর মধ্যে তুমি সাড়া কিরকম পেয়েছো যে অডিয়েন্সের তরফ থেকে? দেখো দাদা, অডিয়েন্সের তরফে সারা বলতে, যখন আমি ফার্স্ট লঞ্চ করি, ঠিক আছে, তো তখন মার্কেটিং এ তো একটু প্রবলেম থেকেই থাকে না, কারণ তুমি নতুন, তোমাকে কে চেনে। তো যখন তুমি মার্কেটে নামবে, তোমাকে কি করতে হবে, ভালোভাবে প্রপার মার্কেটিং করতে হবে প্রোডাক্টের উপরে, কারণ তুমি মার্কেটে প্রথম এসে গেছো, তোমাকে তো কেউ ট্রাস্ট করবে না, রাইট? তো তো সেই জার্নিটা বেশ একটু কঠিন ছিল, মানে যেটা শুরুটা একটু কঠিন ছিল, বাট তারপর যখন মানুষের চোখে বারবার ভিজিবিলিটি এসেছে বা মানুষ কিনেছে, মানুষ কেনার পর একটা গুড, তাদের একটা ট্রাস্ট এসেছে, তারপর থেকে এখন বেশ সুন্দর। তোমার প্রথম সেল কখন এসেছিল? তুমি যখন শুরু করলে, শুরু করা কত মাস পর বা কত দিন পর? আমার যেদিন আমি স্টার্ট করেছি সেদিন থেকেই আমার সেল টুকিটাকি এসছে। দেখো, এখানে আমি একটা ক্লিয়ার কনসেপশন দিই।
সেল আসাটা এমন কিছু ভীষণ কঠিন ব্যাপার না, কারণ তুমি যখন কিছু একটা শুরু করবে, তোমার সারাউন্ডিংসে যারা মানুষজন থাকবে না, তো তারাই তোমার ফার্স্ট কাস্টমার হবে। হুম তোমার বন্ধু, তোমার রিলেটিভ, তোমার শহরের লোকজন। হুম। তাই ফার্স্ট সেল নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, ফার্স্ট সেল চলে আসে। আমার প্রথম দিনেই 2টো সেল এসেছিল। বাহ, সেই দুজনের তরফ থেকে তুমি ফিডব্যাক কি পেয়েছিলে? দেখো, ফিডব্যাক বলতে আমি যখন প্রোডাক্ট দিই কাউকে, ঠিক আছে, আমি রেসপন্সিবিলিটির সাথে দিই। হুম তো ফ্রম দ্য ডে ওয়ান আমার কাছে এই দায়িত্বটা ছিল, বা আমার এই কনফিডেন্সটা ছিল যে প্রোডাক্ট নেওয়ার পর প্রোডাক্ট আশা করছি তোমার খারাপ লাগবে না। হুম তো এইখানেও একটা ব্যাপার আছে, এই জিনিসটার জন্য এখন দা স্কাই অন লাক্সারিতে 6টা পারফিউম আছে। হুম তো 6টা পারফিউম, এরপরে কি হয় বলতো, পৃথিবীর সবাইকার না সব পারফিউম ভালো লাগে না। তো এই জন্য আমরা অ্যাট ফার্স্ট যেটা প্রেফার করি সেটা হচ্ছে দ্য স্কাই অন লাক্সারি ডিসকভারি সেট, 5 ml করে থাকে, 6টা পারফিউম। তো আমরা যখন প্রথম কাস্টমার আমাদের কাছে আসে, আমরা তাকে বলি যে কোনো 50 ml নেওয়ার প্রয়োজন নেই। হুম। কারণ আমরা চাই না যে এরপর কি হতে পারে যে 50 ml সে নিল, সেই ফ্র্যাগনেন্সটা তার ভালো লাগলো না। তুমি প্রথমে ট্রায়ালটা দিচ্ছ। এবার আমি সেকেন্ডটা কি করি যে হুম। অ্যাট ফার্স্ট তুমি ডিসকভারি সেট নাও, 6টা ফ্র্যাগনেন্স ভালো করে হ্যাঁ এক্সপ্লোর করো, হ্যাঁ। সেখান থেকে 3-4টে তোমার ভালো লাগবেই। আচ্ছা। ঠিক আছে, সেইখান থেকে অটোমেটিক সে রিপিট কনজিউমার আমার হয়ে যাবে। হুম। তো এইটা আমার মনে হয় ভালো প্রসেস ফর মি। তোমার এই 6টা পারফিউমের মধ্যে কোন পারফিউমটা সব থেকে বেশি ভালো লাগে? দেখো, এই জিনিসটা আমাকে প্রায় সকলেই জিজ্ঞাসা করে হুম যে কোন পারফিউমটা তোমার ভালো লাগে, হুম সেটা তুমি আমায় পাঠাও। ঠিক আছে, তো এরপরে আমি এই 6টা পারফিউম কিভাবে রেডি করেছি সেটা আমি আগে তোমায় বলি। হুম। আমি এটা নিয়ে একটা কঠিন R&D করেছিলাম, কিরকম? 3 বছর 4 বছর। যেমন হুম হচ্ছে আমি পৃথিবীতে যত ফ্র্যাগ্রেন্স আছে, হুম যত ফ্র্যাগ্রেন্স আছে তাদের সব থেকে যেগুলো মানে বেশ সুন্দর, বেশ ওয়ার্ল্ড টপ 10 মোস্ট সেলিং পারফিউম, তো হুম এরকম আমি 40 50 60টা যারা সব থেকে বেশি সেল করে ইন্ডিয়া তথা অল ওয়ার্ল্ডে, আমি হুম। সেইগুলো নিয়ে ঘেটেছিলাম। ঠিক আছে, দেন ওটা নিয়ে রেডি করার পর আমি এটা আমার সবাই বন্ধুদেরকে স্মেল করিয়েছিলাম যে হ্যাঁ, তাদের কাছে তাদের কেমন লাগছে না লাগছে। তো হ্যাঁ। এই জিনিসটাকে রেডি করে আমি 6টা পারফিউম এনেছি। এরপর তুমি যদি আমায় বলো যে 6টা পারফিউমের মধ্যে কোনটা আমার ভালো লাগছে, আমার সবগুলোই ভালো লাগে, কারণ এখানে খারাপ লাগার মতন আমি কিচ্ছু রাখিনি। মানে নিজের তরফ থেকে আমার সবগুলোই ভালো লাগে। নিজের তার তো মধ্যেও যদি বলতে হয় যে একটা বেস্ট, তাহলে কোনটা? দাদা, বেস্ট আমি এভাবে বলতে পারবো না যে বেস্ট কোনটা। হ্যাঁ, এটা যদি বলো যে মোস্ট সেলিং কোনটা এখন আমার হুম কাছে কোনটা বেরোচ্ছে, তো ছেলেদের বলতে গেলে স্মোক স্টোরি, আর হুম। মেয়েদের হচ্ছে সাইলেন্ট ব্লুম। আচ্ছা। তো এই যে ধরো, অনেকে তোমার মুম্বাই, গুড়গাঁও, দিল্লি, হুম। ঠিক আছে, এসব বাইরে বাইরে করছে বা বিদেশে যে হয় করছে। হ্যাঁ। তোমার এই প্রথম ধরো ওয়েস্ট বেঙ্গলে বা বাঁকুড়ার মধ্যে এরকম ভাবে শুরু করেছো, হুম। তোমার কেমন লাগছে এটাতে? দেখো, আমার তো ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগার পেছনেও অনেক হার্ডওয়ার্ক আছে, অনেক কঠিন। আমি এই শুরু করেছি, আমি এখনো স্ট্রাগলিং হুম। সার্ভাইভাল ফেজে আছি। কেন তো মনে হয়নি যে বাইরে যেয়ে পরে আমি শুরু করলে ভালো হতো, আমি বাঁকুড়াতেই না কেন? না না, একদমই না, একদমই না, একদমই না। কারণ দেখো, তুমি যখন বাইরে যাবে তখন তোমার সব জিনিস, একটা জিনিস দেখতে গেলে তো চলবে না, হুম তোমাকে টোটাল সেট আপটা দেখতে হবে যে আমি সেট আপটা কিভাবে রেডি করব। হুম তাই এরপরে তুমি যখন বাইরে যাবে, তোমার ফার্স্ট টাইম যেটা লঞ্চ করতে গেলে কিছু দরকার হচ্ছে, সত্যি বলতে বলে একটা মোটা ফিনান্স দরকার আছে। অবশ্যই। এরপরে আমি তোমাকে প্রথমেই বললাম যে আমি একজন খুব সিম্পল বাড়ির ছেলে। তো আমার পক্ষে এই মুহূর্তে আমি যদি গিয়ে এটা বাইরে জিনিসটা রেডি করতাম, তো আমি এরকম মনের মতন ভালো রেডিও করতে পারতাম না, আর আমি এভাবে জিনিসটাকে উম, ভালোভাবে ছাড়তেও পারতাম না। তোমার এই পুরোটাই তাহলে তৈরি হয় তোমার ওই সোনামুখীর ব্রাঞ্চ থেকেই পুরোপুরি? হ্যাঁ, এখানে সবকিছু জিনিস হুম মানে A to Z আমার সোনামুখীতে তৈরি হয়। ঠিক আছে, তো এটা নিয়েও অনেকজনের ব্যাপার আছে, মানে অনেকজন বিশ্বাসই করতে চায় না যে হ্যাঁ, সোনামুখীতে পারফিউম তৈরি হয়। হুম। প্যাকেজিং থেকে আরম্ভ করে র মেটেরিয়াল সবকিছু নিয়ে আমার সোনামুখীতে A to Z তৈরি হয়। আমি তোমার প্রথম যখন অ্যাড দেখেছিলাম বা হুম। যখন শুরু করেছে স্টার্টিং হুম। থেকে, তখন দেখেছিলাম যে আমারও প্রথম বিষয় যে সোনামুখীর এমন একটা হুম। জায়গা, সেখান থেকে একটা পারফিউম ব্র্যান্ড তৈরি হচ্ছে, হুম। বেশ ভালো লেগেছে সেই সময়। Okay. তোমার এই পারফিউম বাদ দিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড কি? দেখো, ব্যাকগ্রাউন্ড তো আমি বললাম যে আমি খুব সিম্পল বাড়ি থেকে আসছি। ঠিক আছে, তো আমার প্রথম জীবনে আমি এটাও বললাম যে আমার ডিফেন্সে চাকরি করার ইচ্ছা ছিল, হুম বাট আনফরচুনেটলি আমি ওটাতে পাইনি। হুম তো তারপর আমার লাইভ স্ট্রোকের বিজনেস ছিল, পেটস এর বিজনেস।
তো কি কি হয়, যখন আমি 12 দিই তারপর সেরকম তো হাতে টাকা পয়সা কিছু থাকতো না, এরপর চাকরিও সেরকম তখন হচ্ছিল না। এবার তুমি যখন কোনো একটা বিজনেস করতে যাবে, এট হুম। ফার্স্ট তোমার ফিনান্স দরকার। হুম। কেউ যদি বলে যে না টাকা ছাড়া বিজনেস হয়, টাকা ছাড়া সত্যি বিজনেস হয় না, বিশ্বাস করো। তো তুমি যখন বিজনেস করতে যাবে, এট ফার্স্ট তোমার ইনভেস্ট লাগবে। তো ইনভেস্ট আমার কাছে সেরকম তখন ছিল না। তো যেই জন্য আমি শুরু করেছিলাম পেট শপ। তো এইটাতে কি হয়, অ্যাজ এ ব্রোকার হিসেবে আমি কাজ করতাম। যে ব্রোকার মানে কিরকম ভাবে ব্রোকার করতে? মানে হচ্ছে, সাপোজ ধরো তোমার কাছে কিছু ডগ আছে, ঠিক হুম। আছে, আমি কিছু কনজিউমার পেয়েছি, হুম। ঠিক আছে, তো আমি সেই ডগটা সেল করলাম। আচ্ছা, তো তুমি মিডিল ম্যান হয়ে তোমার হ্যাঁ বাড়িতে হ্যাঁ ড্রপ করে দিতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বাড়িতে ড্রপ করে দিতাম। তো আচ্ছা। তো এটাতে কি হতো, এটাতে তোমার সেরকম ইনভেস্টের প্রয়োজন হতো না। হুম। কারণ তুমি প্রথমে কনজিউমারের কাছে অ্যাডভান্স নিলে, সেই অ্যাডভান্সের টাকা তুমি তোমার সাপ্লায়ারকে দিলে, এভাবে জিনিসটা হয়ে যেত। কিন্তু আমি এই পেট বিজনেসেও বেশি দিন সার্ভাইভ করতে এই কারণেই পারিনি, ফর মাই ইমোশনাল ব্যাপার স্যাপার ছিল। কিরকম ইমোশনাল ব্যাপার স্যাপার ছিল, আহ, এই লাইভ স্টকের ব্যাপারে কি হয় জানো তো, তুমি যদি একটু বেশি ডিপলি ভাবতে যাও, সাপোজ ধরো তোমার একটা কনজিউমার আছে, তার বাড়ি হচ্ছে মালদা, হুম। রাইট? হুম। তো তোমাকে তাকে পাঠাতে হবে, কোনো বাচ্চা কুকুর মালদাতে পাঠাতে হবে। এরপরে তুমি ভাবো এই গ্রীষ্মের দিনে হুম। একটা কুকুরকে ওইভাবে মালদা পাঠানো ইজি? না, হ্যাঁ, একদমই না। ভেতরটা ফেটে যাবে তোমার। হুম। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য তারপর আমি বাড়িতেও অল্প ব্রিডিং করাতাম। সেই ব্রিডিং করানোর পর তাদেরকে 30 দিন ভালোভাবে যত্ন করে প্রপার ভাবে হুম। রেখে হুম। তাদেরকে সেল করাও কিন্তু খুব টু মাচ ডিফিকাল্ট ছিল আমার। ইমোশন জড়িয়েছে পুরো। ইমোশন হ্যাঁ। জড়িয়ে মানে আমি আমার লাইফে সত্যি খুব ইমোশনাল ইমোশন, যে তাকে যখন আমি কনজিউমারকে দিতাম, যে নিয়ে যাও, আমি কেঁদে ফেলতাম। এরকম আমার প্রচুর উদাহরণ আছে। আমি বর্ধমান স্টেশনে গিয়ে এমন কান্না কেঁদেছি, আমাকে পুলিশ এসে জিজ্ঞাসা করেছে আপনি কাঁদছেন কেন। আমার বন্ধুরাও এখানে জানে যে হ্যাঁ আমি এটা কোন সময় কথা বলছেন? এটা আজ থেকে 4-5 বছর আগেকার ঘটনা আচ্ছা। বলছি। তো আমি দেখলাম যে না, এইভাবে এই বিজনেস করা কোনোভাবে যাব না। তারপরে কি, হুম। ওই বাচ্চাদের মাদের থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়াটাও আমার পক্ষে খুব ডিফিকাল্ট হুম। ব্যাপার ছিল। না, আমি কি এটা নিয়ে বেশি দিন একদম কন্টিনিউ করতে পারিনি। তারপর ওই বিজনেসে আমি একটু টাকা জমিয়েছিলাম, কারণ এট ফার্স্ট আমার হাতে সেরকম টাকা ছিল না, তার হুম। জন্য আমি এটা করেছিলাম। তারপর যখন আমি একটু টাকা সেভিংস করেছিলাম, তারপর আমি ভাবলাম হয়তো যে হ্যাঁ, কিছু এখান থেকে করা যেতে পারে। তো এরপরে ফ্র্যাগ্রেন্স মাথায়, অ্যাকচুয়ালি ফ্র্যাগ্রেন্স আমার একটা গ্যাপ মাথায় এসেছিল। ঠিক কিরকম? আছে, গ্যাপ বলতে তুমি একটা জিনিস দেখো, তুমি যখন আন্ডার 500 পারফিউম কিছু ইউজ করবে, হুম। ঠিক আছে, 500 টাকার পারফিউমে এমন কিছু প্রিমিয়ামনেস কিন্তু থাকে না। আর হুম। সত্যি কথা বলতে দেখো, আমি এখানে কোনো ব্র্যান্ডের নিয়ে ব্লেমও দিতে পারবো না, কারণ তারা 500 টাকায় যে পারফিউমটা দেয় 100 ml অনেক দেয়। হুম। ঠিক আছে, পারফিউম হচ্ছে খুব কস্টলি জিনিস, মানে পারফিউম ইজ খুব এক্সপেন্সিভ। যেমন ডিওর ক্ষেত্রে কি হয়, ডিও কম দামে ঠিক হয়, কিন্তু পারফিউম যদি তুমি অরিজিনাল পারফিউম মাখো, দেখবে 15,000, 20,000, 10,000 এরকম দাম। তো তাদেরই যেগুলো এখন ক্রিয়েট হয়, ঠিক আছে, ইন্সপায়ার্ড ভার্সন। তো 500 টাকার মধ্যে পারফিউম তুমি নেবে, দেখবে তোমার লং লাস্টিং হবে না বা এরকম হুম। কিছু। আবার আরেকটা সেগমেন্টে পারফিউম আছে যেটা হচ্ছে অনেক কস্টলি, কিন্তু মিডিল যে গ্যাপটা, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা, তো এই ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো মনের মতো পারফিউম ব্র্যান্ড নেই। আছে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে জেনেরিক বা মানুষজন তাদেরকে সেরকম ভাবে চেনে না। হুম। তো এই গ্যাপটা পূরণ করার জন্য উইথ গুড ইন্টেনশন অনেস্টি নিয়ে আমি এটা শুরু করার চিন্তা ভাবনা করেছিলাম 2023, 2023 সালে। তো তারপর আমি এটার উপরে অনেক হার্ডওয়ার্ক করেছি, ঠিক আছে, অনেক R&D করেছি। এই না যে আমার আজ মনে হলো বিজনেস আমি করব ফ্র্যাগ্রেন্স নিয়ে, হুম। আমি কাল 5-6টা ফ্র্যাগ্রেন্স লঞ্চ করে দিলাম, এরকম কিছু না। আমি এটার উপরে অনেক R&D করেছি। ভালো ভালো পারফিউম নিয়ে কাজ করার পর যেটা দেখেছি যে হ্যাঁ, এই ফ্র্যাগ্রেন্স গুলো সুটেবল ইন্ডিয়ান ওয়েদারের ক্ষেত্রে, এবং ইভেন ইন্ডিয়ান কনজিউমার এটা ভালোবাসতে পারে। তো সেরকম নিয়ে আমি 6টা ফ্র্যাগ্রেন্স লঞ্চ করেছি। তো এই যে বললে 300 বা 3000 বা হুম 500 বা 5000, হুম এই যে পারফিউম যেগুলো হয়, হ্যাঁ, এগুলোর মধ্যে তফাৎ কিরকম কি থাকে? তফাৎ দেখো কিসে হয়? দেখো দুটোর মধ্যে তফাৎ বলতে, 300-500 টাকার যে পারফিউম গুলো হয়, এগুলো ম্যাক্সিমাম ইন্সপায়ার্ড ভার্সন। যেমন তুমি দেখবে কোনো ব্র্যান্ড হয়তো এই কথাটা বলছে যে এটা হচ্ছে রাল্ফ লরেন রোম্যান্সের ডিউ,
বা এটা হচ্ছে ক্রিড অ্যাভেঞ্জার্সের ডিপ। হুম। তো এটা কি হচ্ছে ইন্সপায়ার্ড ভার্সন, মানে ওই পারফিউম মেন যে অয়েলটা ওইটাকে ক্লোন করে এই পারফিউম গুলো বানানো হয় 300 টাকার 500 টাকার। এবারে এরা কিভাবে মার্কেটিং করে যে অরিজিনাল পারফিউমটা যেটা 20,000 25,000 টাকা দাম, ওইটা 10 ঘন্টা লং লাস্টিং করছে, আমাদের পারফিউমটা 8 ঘন্টা লং লাস্টিং করবে বা 7 ঘন্টা লং লাস্টিং করবে। তো এইরকম একটা ফান্ডা নিয়ে আর কি 300 500 5,000 পারফিউমের মধ্যে একটা ডিফারেন্স থেকে যায়, মানে একটা মেন অরিজিনাল আর একটা হচ্ছে ডিউপ ভার্সন আর কি, ডুপ্লিকেট ভার্সন। আচ্ছা, তো তোমার কোনোদিন মনে হয়নি যে আমি বিজনেসই কেন, আমি তো জবও করতে পারতাম, জব ছেড়ে বিজনেস কি জন্য করলে? দেখো, প্রথম জীবনে অ্যাকচুয়ালি আমি আবার বলছি আমরা খুব মধ্যবিত্ত বাড়ি থেকে আসছি, তো মধ্যবিত্ত বাড়ির একটাই মাইন্ডসেট থাকে যে আমরা জব করব বা চাকরি করব, বিজনেস কিন্তু তাদের মাথায় আসে না, হুম। সিরিয়াসলি বলছি। তো ফ্রম দ্য চাইল্ডহুড এরকম আমার একটা মাথার মধ্যে ছিল যে হ্যাঁ আমি সার্ভিস করব, চাকরি করব, কিন্তু চাকরি আমি আদার্স কিছু বিষয়ে করব না, অনলি ডিফেন্স ফোর্সে করব। আচ্ছা। তো আমি তার জন্য আমার 12th-এর পরে আমি কোনো এক্সামে বসিনি, না কোনো ব্যাংকে বসেছিলাম, না রেলে বসেছিলাম, না কোথাও বসেছিলাম। তো অনলি আমি বসেছিলাম ডিফেন্সে, আর্মি, নেভি অ্যান্ড হুম, এয়ার হুম, ফোর্স। হুম। বাট আনফর্চুনেটলি আমি আবারও বলছি ওখানে আমার হয়নি। তো এখানে চাকরি বিজনেসের যে ব্যাপারটা, আমি এখানে অনেক বিতর্কিত মন্তব্য দেখতে পাই। যেমন হচ্ছে কেউ বলে হ্যাঁ চাকরি বড়, কেউ বলে বিজনেস বড়, কেউ বলে চাকরি ছোট, কেউ বলে বিজনেস ছোট। একটা মধ্যবিত্ত বাড়ির কাছে যখন একটা মধ্যবিত্ত বাড়ির ছেলের 18 বছর বয়স হয়, তখন তার কাছে একটা চাকরি ভীষণ ইমোশনের ব্যাপার, এটা তুমিও জানো, হুম। ঠিক আছে? সেই চাকরিটা তার বাড়িতে একটা আলো নিয়ে আসে, রাইট? তো চাকরির সাথে বিজনেসের ওইভাবে কখনো কম্পেয়ার করা যায় না। তো যেটা আমার ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি চাকরি করব, তো চাকরিটা হয়নি, তো তারপরে আমি বিজনেসে নেমেছি। তো বিজনেসের ক্ষেত্রেও একটা জিনিস কি, যে তুমি দেখবে সাধারণত কি হয় ম্যাক্সিমাম, আমি এটা ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রেই বলছি, যখন তার চাকরি বাকরি হয়তো প্রথম জীবনে কিছু হলো না, হুম। তখন সে বিজনেস করতে আসে। যখন ধরো তুমি চাকরিটা পেলে না বা হুম। পরীক্ষাগুলো দিলে, তুমি হুম। সেই জায়গায় পৌঁছাতে পারলে না, হ্যাঁ, তখন কি ফিলিংস ছিল তোমার? খারাপ লাগা তো থেকেই থাকে, আমার আজও খারাপ লাগে। আমি আজও যদি কোনো ডিফেন্সের ছেলেকে দেখি, আর্মি নেভি এয়ারফোর্সের ছেলেকে দেখি, আমার সত্যি বলতে আজও মন খারাপ হয়। তাকে দেখে প্রাউড ফিল হয়, যদি বাসে বা ট্রেনে কোথাও যাই, পাশে এসে যদি বসে, আমি তার সাথে গল্প করি কোথায় পোস্টিং না হুম। পোস্টিং। আমার কাছে ওটা একটা ইমোশন ছিল। আজকে ডেটে ধরো যে তুমি স্কাই ওয়ান লাক্সারি নিয়ে এগোচ্ছ, হ্যাঁ। ঠিক আছে, একটা সময় এলো যেখানে তুমি বেশ ভালো রকম বিজনেস করছো, ভালো রকম হুম। ইনকাম হচ্ছে, হুম। ঠিক আছে, তারপর তোমাকে যদি এরকম একটা অপরচুনিটি আসে হুম। যে তুমি ডিফেন্সে যেতে পারো হুম। আর বিজনেসটাকে চুজ করতে পারো, তুমি কোনটাকে চুজ করবে? দেখো, আমি একটা কথা বলি, আমি একটা সময় ডিফেন্সের জন্য চেষ্টা করেছি, ফার্স্ট অফ অল। তো দ্বিতীয়ত হচ্ছে এই বিজনেসটার জন্য আমি অনেক পরিশ্রম করি, হুম। রাত জাগার থেকে আরম্ভ করে। তো যদি কখনো ভগবানের আশীর্বাদে এটা হয় যে হ্যাঁ, আমার বিজনেস অনেক উপরে এগোলো, সেই মুহূর্তে যদি দেশের কাছে কোনোদিনও লাগে, আমাদের মতন ছেলেরা এক পায়ে রাজি আছে যে হ্যাঁ আমরা দেশের জন্য আগে যাব, হুম। তাই না? তো এই মাইন্ডসেটটা আমাদের যখন ছিল, 18 বছর বয়সে যদি আমাদেরকে কেউ বলতো যে 1 কোটি টাকা দেবো বা একটা বড় বিজনেসের তোমায় সিও বানিয়ে দেবো, হুম। না তুমি একটা ডিফেন্সে চাকরি করবে, তোমার কোনটা চাই, তো আমাদের মতন ছেলেরা আজও বলবে যে আমি ডিফেন্সে চাকরি করব, ওটা একটা আলাদা জায়গা। যাই হোক, আর বিজনেস আমার যত বড়ই হোক, যদি তোমাদের আশীর্বাদে, আমি এখনো পর্যন্ত যেটুকু করেছি সেটুকু সত্যি বলতে নিজের জোরে করেছি, ভগবানের আশীর্বাদে। আর কোনোদিন আমার মধ্যে এরকম ইন্টেনশন কিছু ছিল না যে আমি কোনোদিনও কারোর সাথে চিট করব বা কোনো কনজিউমারের সাথে আমি কোনো ব্যাড বিহেভিয়ার করবো, হুম। বা আমার একটা কাজ হচ্ছে তোমাকে একটা প্রোডাক্ট বিক্রি করা, এই ইন্টেনশন আমার আজও নেই। আমি অলওয়েজ চাইবো তুমি আমার কাছে থেকে যাও, তুমি যেন অন্য ব্র্যান্ডের দিকে না যাও। রিপিট কাস্টমার। হ্যাঁ, তো আমার যত বড়ই কনজিউমার বেস তৈরি হোক, আমার যত বড়ই বিজনেস হোক, দেশের কাজ যদি কোনোদিনও লাগে, আমাদের মতন ছেলেদের রেডি আছে। বাহ, তোমার এটা কখনো এরকম হয়েছে যে তুমি একটা ছোট জায়গা থেকে শুরু করছো? আমরা সবাই সেটা দেখেছি যে ছোট জায়গা থেকে যখন কেউ শুরু করে তখন সবাই হাসাহাসি করছে, সবাই ইয়ার্কি ঠাট্টা করে যে কিছুই হবে না, গ্রোথ আসবে না, কিছু হবে না। হুম। তোমার লাইফে এরকম ঘটেছে ঘটনা? দেখুন, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়ার সোনামুখীতে, আমি এটা বলেছি। তো সোনামুখী নামটা যেরকম সুন্দর, আমার হুম। ছোট্ট শহরের মানুষজনও সেরকম সত্যি সুন্দর, হুম। ঠিক আছে? তো
দা স্কাইওয়ান লাক্সারির পেছনে আজ যদি আমি বলি যে আমি আজ যে জায়গাটায় দাঁড়িয়ে আছি না, আমি আমার শহরের মানুষজনদের জন্য সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর আমার বন্ধুদের জন্য সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। হুম। কেন বলি কথাটা? ফ্রম দ্য ডে ওয়ান, যেদিন আমি ফার্স্ট ফেসবুকে পোস্ট করি যে দ্য স্কাইওয়ান লাক্সারি লঞ্চ হতে চলেছে, একবার ফেসবুকে গিয়ে দেখবে যে সোনামুখীর মানুষজনদের কিরকম শেয়ার, হুম। উইথ গুড ক্যাপশন। আচ্ছা। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যেদিন থেকে কন্টেন্ট বানানো স্টার্ট করি অ্যাজ এ ফাউন্ডার অফ দ্য স্কাইওয়ান লাক্সারি পারফিউম, সেদিন থেকে আমার যে সমস্ত কন্টেন্ট আমার বন্ধুরা, আমি যেখানে কন্টেন্ট ক্রিয়েশন করি, তো সেখানে না এসি নেই। হুম। তো ফলস্বরূপ কি হয়, ফ্যান বন্ধ করতে হয়। তো সেখানে আমার বন্ধুরা কষ্ট করে ঘাম সাথে নিয়েও না আমার কিন্তু ভিডিও শুট করে দিয়েছে। তোমার ক্যামেরার পিছনে তোমার বন্ধুরা হ্যাঁ হ্যাঁ হেল্প হ্যাঁ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ। তো প্রথম প্রথম কি হতো, ভালো করে বলা আসতো না। হ্যাঁ। আজও ভালো করে বলা আসে না, কারণ আমি আজও এমন কিছু বড় হয়ে যাইনি। আমি এখনো আবার বলছি, সার্ভাইভাল অ্যান্ড খুব যেখানে লার্নিং ফেজে আছি। আমি ভীষণ কিছু শিখে যাইনি, এখনো শেখার অনেক বাকি। হুম। তো প্রথম প্রথম হয়তো একবারই বলা আসতো না কিছু, কিন্তু আমার বন্ধুরা কি করতো, সময় নিয়ে ধৈর্য নিয়ে, কোনোদিনও বলতো না যে ভাই আজ আর পাচ্ছি না। আমি ডাকতাম, ভাই একবার এসে কন্টেন্টটা একবার শুট করে দিয়ে চলে যা। কোনোদিনও বলতো না না হবে না, সাথে হুম। সাথে এসে কিন্তু কন্টেন্ট একদম ভালো করে সুন্দর করে শুট করে এডিট টেডিট করে সব রেডি করে এডিট দিত। বন্ধ করছে, হ্যাঁ তোমার হ্যাঁ শুট বন্ধুতে করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ মানে তোমার প্রতিবেশী হোক বা হ্যাঁ ফ্রেন্ডস হোক, হ্যাঁ সবাই সাপোর্ট করেছে। সাপোর্ট। হ্যাঁ, তৃতীয়ত বলি, যখন বিজনেস কেউ স্টার্ট করে না, তো ইনভেস্টের পরে তোমার কাছে এমন কিছু ফিনান্সিয়াল ব্যাক সাপোর্ট থাকবে না। এবারে সেই সময় কি হয়েছে, আমার একটা ল্যাপটপের খুবই প্রয়োজন। ঠিক আছে। তো আমার এক বন্ধু বলছে, আমি নাম বলছি, সৌরভ, বলছে যে ভাই ল্যাপটপটা নিয়ে না অফার দিচ্ছে। আমার কাছে হুম। না সে সময় টাকা ছিল না, সত্যি বলছি অতটা টাকা ছিল না, কারণ আমি অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছি তার আগেই। আমার আরেকজন বন্ধু, আমি আবারও নাম করছি, আকাশ দাস, বলছে ভাই তুই কিনে নে, তো পয়সা তুই আমাকে পরে দিবি, টাকা তুই বাহ, আমাকে পরে দিবি। ঠিক আছে, তুই আগে নে, তোর নিজের কাজটা শুরু কর। এরকম বন্ধু কজন পায়? হ্যাঁ ঠিক আছে, এটা ফার্স্ট হলো। হ্যাঁ। দ্বিতীয়ত, আমি আমার বিজনেস রিলেটেড ব্যাপারে আসি। হ্যাঁ। যেমন হচ্ছে, আমি যখন প্রথম একজন আমাদের শহরের অ্যাডভোকেটের কাছে গিয়েছিলাম, যিনি বিজনেসের সব পেপার টেপার এসব কিছু বানায়, ঋষভ মুখার্জি নাম। হুম। তো ওনার কাছে গিয়ে আমার কাছে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ আমি আজও বলছি আমার সেরকম ব্যাক সাপোর্ট ছিল না, আজও হুম। ব্যাক সাপোর্ট নেই যে হ্যাঁ আমি বসে আছি, যা তুই গিয়ে কাজ কর বা তুই গিয়ে সবকিছু রেডি কর, আমি তোর পেছনে আছি। কেউ ছিল না, আজও নেই। আমি যেটুকু করেছি ভগবানের আশীর্বাদে। তো আমি তার কাছে গিয়েছি, অ্যাডভোকেটের কাছে। দাদা, প্রথম প্রথম তো বিশাল ব্যাপার, ঠিক আছে, হুম। অন্য কথাবার্তা, দাদা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই সেই হ্যান ত্যান। এবারে দাদা ব্যাপারটা বুঝতে পেরেছে। হ্যাঁ। দাদা আমাকে বলছে, দূর খেপা, এগুলো বানাতে গেলে প্রচুর টাকার প্রথম দিনে তুমি প্রাইভেট লিমিটেড কোম্পানি? হ্যাঁ, প্রচুর আমার আমার কাছে তো এসব নিয়ে কোনো এক্সপিরিয়েন্সই না। ছিল না। বলছে প্রথম দিনে তুই এসব, এগুলো তো অনেক টাকার ব্যাপার। হুম। ঠিক আছে, এমন দাদা আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আর যদি ওর জায়গায় অন্য মানুষ থাকতো কি হতো, সে কিন্তু টাকার জন্য এসব কিন্তু কিছু করে দিত। করে দিত। হ্যাঁ। দাদা সেই ব্যাপারটা একদম টোটালি শর্ট আউট করে 7-10 হাজার টাকার মধ্যে বিজনেস শুরু হবে এরকম সমস্ত কাগজপত্র করে দেয়। আরেকজন আমার যে ওয়েব ডেভেলপার, হুম। ঠিক আছে, নাম বলছি আমি আবারও, সুমন দা। আমি তার কাছে আজও যে ভাবে কাজ করাই, ঠিক আছে, আমাকে হুম। ফুল সাপোর্ট করে। আমার তুমি ওয়েবসাইট দেখবে, দ্য হুম। skyonluxury.com, কোনো বড় ব্র্যান্ডের ওয়েবসাইট গিয়ে, মানে আমি এটুকু তোমাকে বলতে পারি, এটা কোনো অহংকারের কথা না বা ভীষণ কিছু যে গর্বের কথা, সেসবও কিছু না, কিন্তু বিশ্বাস করো, তুমি অন্য যে কোনো কোম্পানির ওয়েবসাইট দেখবে, আর তুমি দ্য স্কাইওয়ান লাক্সারি ওয়েবসাইট দেখবে, কি প্রিমিয়াম বানিয়েছে অল্প কিছু টাকা নিয়ে, সেটা হুম। যাই হোক। এখনো পর্যন্ত আমার ওয়েব ডেভেলপার যে টাকায় মান্থলি কাজ করে, ঠিক আছে, তো আমি যদি প্রথম দিন থেকে বাইরে গিয়ে কোনো ওয়েব ডেভেলপার বা কোনো কিছু করতে যেতাম না, আমি করতে পারতাম না, জিনিসটা রেডি করতে পারতাম হুম। না। ঠিক আছে, তাহলে এখনো কি বলবে যে যদি সত্যি ওরা হাসাহাসি করতো, আমি এই জায়গাটা আসতে পারতাম? কোনোদিনই না। কোনোদিনই না, কারণ আমি জানি আমার থেকে ওরা বেশি সিরিয়াস। বিশ্বাস করো। সবচেয়ে একটা বিশেষ জিনিস কি, হুম। মানে তোমার পাশে তোমার প্রতিবেশী আছে, তোমার হ্যাঁ বন্ধুরা আছে, হ্যাঁ ফ্যামিলি মেম্বাররা আছে, বা হ্যাঁ তোমার চেনা পরিচিত মানুষজন আছে। হ্যাঁ হ্যাঁ এবারে তুমি সেটাকে ভালোভাবে ইউটিলাইজও করতে পারছো, হ্যাঁ আবার মানুষজন তোমাকে সেটাতে সাপোর্টও হ্যাঁ। করছে। দেখো, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, ঠিক আছে, যে হুম। হ্যাঁ সত্যি আমার শহরের মানুষজন খুবই সুইট। কখনো তুমি আমার সোনামুখী যেও, কোনো হুম। মানুষজনকে জিজ্ঞাসা করো এর বাড়ি কোন দিকে যাবো, যদি সে জেনে থাকে তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে যাবে। পৌঁছে দিয়ে যাবে। হ্যাঁ। আমাদের শহরের লোকজন এরকম হেল্পফুল। হুম। তো আমি এটা আমার পার্সোনাল ক্ষেত্রে বললাম, কিন্তু আমি ইয়ং জেনারেশনকে একটাই কথা বলতে চাই,
যে তুমি যদি এসব ভাবতে থাকো যে হ্যাঁ কে হাসাহাসি করবে, কে পিএনপিসি করবে, ঠিক আছে, দেখো ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গাতেই থাকে, রাইট? অবশ্যই। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট প্লেস হচ্ছে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, যেখানে কোনো খুব শান্তির জায়গা, কিন্তু খারাপ মানুষ না ওখানেও থাকে, হ্যাঁ, দু একজন এরকম পেয়ে যাবে। ভালো তো কাজ থেকে যায়। হ্যাঁ, তো তুমি যদি তোমার কাজটা ভালোভাবে করো, মন দিয়ে করো, হার্ড ওয়ার্ক করো, তুমি তোমার কাজের উপরে মেহনত করো, তো আমি এটা জানি যে মানুষ তোমাকে কিন্তু হেল্প করবে, তোমাকে নিয়ে কেউ হাসাহাসি করবে না। তুমি যেটা বললে যে তোমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছে ছিল, তার জন্য তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যে পারফিউমে গেছো, ঠিক আছে, এই নলেজটা তুমি কিভাবে পেলে? দেখো দাদা, আজকের দিনে যদি তুমি কিছু শিখতে চাও বা মন থেকে কিছু করতে চাও, হুম। মন থেকে কিন্তু উইথ গুড ইন্টেনশন, অনেস্টির সাথে যদি কিছু করতে হয়, তোমাকে আলাদা করে কোনো টিউশন মাস্টারের কাছে বা কোনো আলাদা মেন্টরের কাছে যেতে হবে না। কারণ আজকে ওয়ার্ল্ড ইজ মুভিং টু ফাস্ট। Yes. আজকের দিনে তুমি যদি দেখতে যাও, যেমন চ্যাট জিপিটি, হুম। কি লাগবে তোমার? ফর্ম দাও, পুরোটা রেডি করে দেবে। হ্যাঁ, ইউটিউব। হ্যাঁ। তুমি সাপোজ ধরো তুমি কোনো একটা রান্না রেডি করবে, ঠিক আছে, তোমাকে কিন্তু আলাদা করে আজকের দিনে রাঁধুনি রাখতে হবে না। হুম। তুমি ইউটিউব খুলবে, রেসিপির নাম বলবে, দেখতে দেখতে রান্না কমপ্লিট। এখন নতুন কিছু শিখতে এলে হ্যাঁ পড়াশোনা হ্যাঁ, হয়ে যাবে। তো যখন এটা আমার মাথায় এসেছিল যে হুম। হ্যাঁ ফ্রেগ্রেন্সের মার্কেটে কিছু করার দরকার, কেন তুমি এখন একটা জিনিস দেখবে না, আমার আমার অনেক জিনিস মাথায় ঘুরতো, যেমন হচ্ছে আমি যখন ইনস্টাগ্রামের রিল দেখতাম, হুম। হুম। তো অ্যালগোরিদমও জানে যে তুমি কি দেখবে। তো হুম। আমি একটা সময় ফ্রেগ্রেন্স ফ্রেগ্রেন্স করে এমন হয়ে গেছিল না, আমার ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা জেনে গেছিল এ শুধু ওইসবই দেখে। হুম। তো আমার খালি বারবার ফিডে আসতো 4-5 জন ছেলে, তারা রিল বানাচ্ছে যে আমরা 1 বছরে 10 কোটি টাকার বিজনেস হুম। করতে চাই। কি করছে, লোকাল মার্কেটে যাচ্ছে। আসলে তুমি যখন দিল্লি, মুম্বাই, কলকাতার রাজাবাজার এইসব জায়গা আছে না, যখন তুমি লোকাল মার্কেটে যাবে তখন তুমি দেখবে ধারার পারফিউম ফ্র্যাগ্রেন্স সব নামানো আছে, ঠিক আছে? পরপর বোধ কম। হ্যাঁ, তো হ্যাঁ। তো সেটাতে তুমি তোমার স্টিকার বসালে, ব্র্যান্ড তোমার। হ্যাঁ। তুমি হোয়াইট জানোই, লেবেলিং করে নিজের মাল দিয়ে দাও। তুমি জানোই না হুম। যে ফ্র্যাগ্রেন্সটায় কি আছে, কেমন স্মেল, ওটা তুমি চেটালে তোমার একটা ব্র্যান্ড ABCDEFG ব্র্যান্ড তৈরি হয়ে গেল। তো আমার কাছে এরকম ফিডে প্রচুর আসতো, ঠিক আছে, যে হোয়াইট লেবেলিং করো, মাল দাও, হয়ে হ্যাঁ, যাবে। যে তারা কি হুম। করছে, 4-5 জন লোকাল মার্কেটে যাচ্ছে, লোকাল হুম। মার্কেটে গিয়ে 100-200 বোতল কিনছে, এসে ধার হোয়াইট লেভেলিং নিজের ব্র্যান্ড চেটাচ্ছে, দিয়ে একটা রিল বানাচ্ছে, আমরা 1 বছরে 10 কোটি টাকার বিজনেস করতে চাই। হুম। কোনোদিনও তৈরি হয় না এইভাবে। তো এইখানে কি হচ্ছিল, কনজিউমারদের কিন্তু মন ভেঙে যাচ্ছিল। হুম। কেমন তারা একটা ভীষণ সুন্দর প্যাকেজিং দেখার পর, একটা ভীষণ সুন্দর বোতল দেখার পর কিনছে একটা। প্রিমিয়াম প্যাকেজিং, হ্যাঁ প্রিমিয়াম ডিজাইন, হ্যাঁ, দাম আছে। দাম নিয়ে কিনছে, হ্যাঁ। কিন্তু যখন ফ্রেগ্রেন্স কেনার পর যখন স্মেল নেই। হ্যাঁ ইউজ করছে, তখন তো তার এক্সপেক্টেড ব্যাপারটা আসছে না। দাদা দেখো, মানুষের প্রচুর মেহনতের টাকা, 1,000 টাকা দিয়ে একটা পারফিউম কেনা মানে সত্যি মেহনতের টাকা, তাই তো? হুম। তো সেখানে তুমি যেখানে 1,000 টাকা ইনভেস্ট করছো, তুমি কি চাইবে যে তোমার ওইখান থেকে 2,000 টাকার এক্সপেকটেশন উঠে আসুক? অবশ্যই। হ্যাঁ। তো এই যে ব্যাপারটা, এখানে আমার সত্যি বলছি ফ্র্যাগ্রেন্সের দিকে তখন মন গেছিল। তো এটা আমি ইউটিউব দেখেও অনেক কিছু শিখেছি, অনেক প্লাস যেটা ব্যক্তিগতভাবে আমি পার্সোনালি শিখেছি সেটা হচ্ছে আমার সাপ্লায়ারদের কাছ থেকে। হুম। আমাকে যিনি হেল্প করেছেন কলকাতা থেকে, অনুপম দা, আমি অনুপম দার কাছেও অনেক কিছু শিখেছি ফ্র্যাগ্রেন্স নিয়ে। তো তারপর আমি এই আমার যে দ্য স্কাই ওয়ান লাক্সারির অয়েল, আমি এটা প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি লোকাল মার্কেটের অয়েল ইউজ করব না। হুম। কারণ তুমি যদি লোকাল মার্কেটের অয়েল ইউজ করো না দাদা, তুমি বিশ্বাস করো অনেক কম দামের মধ্যে তোমার সবকিছু রেডি হয়ে যাবে। তুমি যাবে একটা, তো তুমি দেখবে 4-5 জন সাপ্লায়ার রেডি আছে, 1 কেজি অয়েলের দাম হার্ডলি 3,000 টাকা, 3,500 টাকা, একটা বক্সের দাম 8 টাকা। তোমার খুব জোর হলে একটা পারফিউম রেডি করতে 60 থেকে 70 টাকা খরচা হবে, তুমি সেই পারফিউমটা বিক্রি করে দেবে 600 টাকায়। হুম। কিন্তু বিশ্বাস করো এই ইন্টেনশন আমার ছিল না যে আমি 60 টাকার পারফিউম 1,000 টাকায় বিক্রি করবো। তো আমি এটা একদম লং টাইম ইউটিউব দেখে আরো বিভিন্ন মানুষজনের হেল্পে অনেকটা কিছু শিখে আমি বেশ প্রিমিয়াম অয়েল আমি ইম্পোর্ট করাই, সেই প্রিমিয়ামে অয়েলের কাজ আমি করতে শুরু করি। এক্ষেত্রে আমার কস্টিং অনেক বেঁচে যায়। কিন্তু তুমি আমার দ্য স্কাই অন লাক্সারির বুকে একটা ব্যাড কমেন্ট দেখাতে পারবে না। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, মিন্ত্রা আমার ওয়েবসাইট। ইভেন আমি আরো একটা কথা বলি, এখানে হয়তো একটা মানুষের ব্যক্তিগত মতামত থাকতে পারে যে তোমার রিভিউ তো তুমি লোককে বলেও দেওয়াতে পারো। আমি হুম। আজ অন ক্যামেরায় বলছি, যদি এই পডকাস্ট দেখার পরও একটা কমেন্ট আসে না যে হ্যাঁ আমাকে রিভিউ জোর দিয়ে দেওয়ানো হয়েছে, আমি আমার বিজনেসটা ছেড়ে দেবো। আমি নিজের আর্নিং এর থেকেও তোমার স্যাটিসফ্যাকশনে বেশি বিশ্বাসী। আমার লস হোক 50 টাকা, আই হ্যাভ নট এনি প্রবলেম।
কিন্তু তুমি সেটাতে খুশি হও, আমি এটা অলওয়েজ চাইবো। তো এই শিক্ষাটা মেন হচ্ছে ইউটিউব, চ্যাট জিপিটি, অনেক ফিজিক্যালি মানুষজনের কাছে আমি শিখেছি। দেন আমি দ্য স্কাই ওয়ান লাক্সারিকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে মানুষের কাছে সক্ষম হয়েছি। তো তুমি যেটা বললে যে হুম। 60 টাকার পারফিউম 600 টাকায় বিক্রি করছে অনেকে, তো এই জায়গাতে আমাদের যে র মেটেরিয়াল গুলো থাকছে দুজনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় তৈরি হচ্ছে? দেখো দাদা, পার্থক্য এখানে অনেক, রাইট? হুম যেমন হচ্ছে তুমি যখন কোনো লোকাল মার্কেটে যাবে, লোকাল মার্কেটে গিয়ে ওখানে বড় বড় সাপ্লায়ার বসে আছে, বড় বড় হোলসেলার বসে আছে। হুম তুমি যখন একটা পারফিউম নেবে, তুমি জানোই না পারফিউমটা কি। হুম। তুমি জানো ওইখান থেকে একটা গন্ধ আছে শুধু, আর কিচ্ছু জানো না। না। কিন্তু কিন্তু আমাদের যে দ্য স্কাই ওয়ান লাক্সারি আছে, এখানে একটা গাছকে যেভাবে মাটি খুঁড়ে তাকে বসানো হয়, দিনের পর দিন জল ঢেলে বড় করা হয় না, সেইভাবে দ্য স্কাই ওয়ান লাক্সারি পারছে। আমাদের কোনো রকেট সায়েন্স নেই যে আমরা ওইখানে মার্কেটে যাব, এখানে বিক্রি করবো, 1 কোটি টাকার ব্র্যান্ড বানিয়ে দেবো। আমাদের দরকার নেই দাদা। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রিমিয়াম কনজিউমার বেস। তো এই কারণের জন্য আমরা প্রত্যেকটা জিনিসে প্রিমিয়াম রাখি। লাইক হচ্ছে আমরা অয়েল যেটা চুজ করেছি, বা আমরা র ইনগ্রিডিয়েন্টস যেটা চুজ করেছি, হুম। ঠিক আছে, এটা এক রাতের চুজ নয়, এখানে অনেক মেহনত ঢুকে আছে। তুমি তো বললে তুমি R&D করেছো। হ্যাঁ, এটার পিছনে অনেক আর&ডি ঢুকে আছে। ইভেন আমার কাছে সেই সমস্ত ছবিও আছে যে তাদের সাথে আমি আমার বন্ধুদের সাথে আমি আর&ডি করেছি। 5 জন বন্ধু বলেছে এই ফ্র্যাগ্রেন্সটা ভালো স্মেল আসছে না, আমি ওটাকে ক্যান্সেল করে দিয়েছি। তো এই রকম ভাবে তুমি প্রায়োরিটি দিয়েছো তোমার বন্ধুদেরকেও, যে তারা তাদের স্মেল কিরকম আসছে, এক্স্যাক্টলি। তারা অ্যাজ এ কনজিউমার পুরো জিনিসটা হ্যাঁ, নিয়েছে। ইভেন আমি তাদেরকে এই কথাটাও হুম বলেছি যে মন রাখার জন্য কোথাও কোনো হুম কথা বলার প্রয়োজন নেই। আজ বাদে কাল যদি আমার বদনাম হয়, তোদেরও হবে। হুম, অবশ্যই। ঠিক একদম আছে। ঠিক কথা। হ্যাঁ, তো সেই জিনিসে স্টেপ বাই স্টেপ দ্য স্কাই অন লাক্সারি বাড়ছে। হুম ফার্স্ট দিন থেকে আরম্ভ করে র ইনগ্রিডিয়েন্টস চুজ করার থেকে আরম্ভ করে প্যাকেজিং, আমাদের প্যাকেজিং দেখেছো তুমি? হুম, দেখলাম। আমাদের প্যাকেজিং এ প্রচুর টাকা চলে যায়, আমাদের র ইনগ্রিডিয়েন্টস এ প্রচুর টাকা চলে যায়। যেই কারণের জন্য আমরা একটা দাম রাখতে বাধ্য হয়েছি, যে একটা প্রোডাক্টের পিছনে অনেক টাকা খরচ আছে, মেটা অ্যাডস আছে, বিভিন্ন ধরনের ম্যান পাওয়ারের ব্যাপার স্যাপার আছে। হুম তো এই যে ডিফারেন্সেস, যেটা তুমি বললে যে হ্যাঁ পার্থক্যটা কি, পার্থক্যটা তখনই তুমি বুঝবে যখন তুমি দুটো পারফিউম ইউজ করবে। আমি এখনো আমার পেজে একটা কথা বলি, আমার ইনস্টাগ্রাম বিজনেস পেজে আমি একটা কথা বলি, যে যদি পারফিউমটা আপনার ভালো না লাগে, ঠিক আছে, আপনি ডিসকভারি সেট নেন, আপনার যদি পারফিউমটা ভালো না লাগে, হুম। আপনি আমাদেরকে ব্যক্তিগতভাবে মেসেজ করুন। আমরা কোন র ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, আমরা কি মাল ইউজ করছি, আমরা পুরো ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি, আমি আপনাকে দিয়ে দেবো। এখানে লোকবার কি আছে? আজকে তুমি একটা কথা বলো, মিনিমালিস্ট হুম। কোম্পানির নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। যাই হোক, মিনিমালিস্ট কি জন্য আজ একটা সাকসেসফুল কোম্পানি? কারণ ওরা একদম কাঁচের মতন স্বচ্ছ। কোন র ম্যাটেরিয়ালস ইউজ করছে, কি জন্য ইউজ করছে, কেন ইউজ করছে, কতটা পরিমাণ ইউজ করছে, ওদের কিন্তু কোনো রাগ ঢাক কোনো কিছু কিছু নেই। নেই। হ্যাঁ। তো হুম আমি একটা জানি যে অনেস্ট ব্র্যান্ডিং একটা কাজ করে। আমি আমার গুড ইন্টেনশনের সাথে, আমি আমার অনেস্টির সাথে যদি কিছু বানিয়ে যাই, সেই গাছ ফল দেবে। আজ না হলেও 5 বছর পর হলেও ফলটা দেবে। অবশ্যই। তো এখন যদি কোশ্চেনটা জিজ্ঞেস করাটা বেকার যে কি হয়েছে না হয়েছে, কিন্তু যদি বলি যে তোমার এই লাস্ট 6 মাসে হুম। তোমার রেভিনিউতে কিরকম কি চেঞ্জেস এসছে? দেখো দাদা, এখনো পর্যন্ত আমাদের যে রেভিনিউ প্রত্যেক মাসে বাড়তে থাকছে। হুম। আমাদের এখন মেন সেলিং ইঞ্জিন হচ্ছে নর্থ ইস্ট আসাম, আচ্ছা। ঠিক আছে। তো ওখানে আমরা যে মার্কেটটা পেয়েছি না, খুব সুন্দর মার্কেট পেয়েছি। কিরকম মার্কেট পেয়েছি? অ্যাকচুয়ালি নর্থ ইস্টের মানুষদের মধ্যে না একটা ইউনিটি আছে। হুম ওরা রিজিওনাল যে ব্যাপারটা না, ওরা ভীষণ সুন্দর। এটার পেছনেও আমাদের মার্কেট ধরার পেছনেও একটা ব্যাপার স্যাপার আছে, কারণ প্রথম দিন থেকে আমি সমস্ত নিজে করি। মার্কেটিং এর থেকে আরম্ভ করে, প্রোডাক্ট প্যাকেজিং এর থেকে আরম্ভ করে, লজ্জায় কিছু নেই। প্রথম দিন থেকে শুরু ফাউন্ডারকে খাটতেই হবে, অবশ্যই। ঠিক আছে। তুমি হুম। যদি প্রথম দিন থেকে ভেবে নাও আমি অনেক একদিনে বড়, কেউ হিরো হয়ে যায়? হ্যাঁ আমি হ্যাঁ অনেক বড় বিলিয়নার হয়ে গেছি, হ্যাঁ। মিলিয়নার হয়ে গেছে, আমাকে 50টা লোক রাখতে হবে, এটা সম্পূর্ণ ভুল। তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। হুম তুমি মালিক তখনই হবে যখন তুমি তোমার নিজের অফিসটা না হাতে করে ঝাঁট দেবে, পরিষ্কার করবে, তখন তুমি মালিকের কথাটা মাথায় রাখবে। হুম। মালিকের কাজ কিন্তু এটা নয় যে আমি দাঁড়িয়ে থাকবো তোরা কাজ কর, মালিককেও সাথে কাজ করতে হবে। অ্যাজ এ লিডার হিসেবে তাকে হ্যাঁ ওরা হ্যাঁ হাতে হ্যাঁ হ্যাঁ। করতে তো যায়। সো ফ্রম দ্য ডে ওয়ান আমার এরকম কোনো টিম ছিল না, হুম বড় ভীষণ কিছু টিম ছিল না, কিন্তু যেটুকু টিম ছিল আমি সেটাকে ইউটিলাইজ করতে পেরেছি প্রোডাক্ট ভালো বানাবার জন্য। তো যখন আমি দেখলাম যে হ্যাঁ প্রোডাক্ট ভালো, বা প্রোডাক্ট বেশ সুন্দর রেডি হয়েছে,
তো তখন আমি দেখলাম যে এরপরে ভালো করে মার্কেটিং স্টার্ট করতেই হবে। ইভেন ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং আমি কোনো এজেন্সি ধরিনি, হুম আমি রাত জেগে জেগে ইনফ্লুয়েন্সার্সদেরকে ডিএম করতাম। ঠিক আছে, যে এমনি দ্য স্কাই ওয়ান লাক্সারি পারফিউমস এর জন্য আপনাকে একটা কন্টেন্ট বানিয়ে দিতে হবে। তো সেই কন্টেন্টে আমাদের কোনো আর্টিফিশিয়াল কিছু লাগবে না, আমি তোমাকে স্ক্রিনশট দিতে পারি সবের কিছু। তো আমি যেভাবে মার্কেটটা ধরি আসামে, সেটা হচ্ছে যখন আমি অল ইন্ডিয়া ইনফ্লুয়েন্সার্স টেস্টিং করছিলাম, হুম যে দুটো সাউথে দিলাম, দুটো বেঙ্গলে, দুজন আসামে, প্রোডাক্ট পাঠিয়ে দিতে ওদের কাছে। হ্যাঁ দুজন আচ্ছা আসামে। তো যখন এরকম অল ইন্ডিয়া একটা ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং আমি স্টার্ট করেছিলাম, তো একটা ভিডিও থেকে আসাম থেকে আমাকে প্রচুর সেলস দিয়ে দেয়। আচ্ছা, বুঝতে পেরেছো? তো আমি তখন একটা জিনিস বুঝতে পারলাম যে আমার আইডিয়াটা তো ঠিক কাজে লেগেছে। সেল কিভাবে হয়েছিল, মানে তোমার ওয়েবসাইটের থ্রুই পুরোটা ই কমার্স? ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, আচ্ছা মানে যখনই এই যে ক্রিয়েটার একটা রিল বানালো, তো তখন সেই রিলটার থেকে আমার কাছে কনজিউমার এসেছিল। তো হুম তখনই আমি বুঝে গেছিলাম যে হ্যাঁ, আমাকে এই জায়গাটায় পুরো কনজিউমার দিতে পারে। যেমন আমি আজ বুঝছি আমাকে সাউথ কনজিউমার দিতে পারে, কারণ আমি আজও সেই লার্নিং ফেজে আছি। আমার কাছে অনেক বড় কোম্পানি কিছু নেই, অনেক বড় হুম মার্কেটিং টিম কিছু নেই, কারণ আমার ব্যাক সাপোর্ট সেরকম নেই। আমি প্রোডাক্টের জোরে এগিয়ে যাচ্ছি দাদা। তো তখন আসামের যে ব্যাপারটা হয়, যে আসামের মার্কেটটা আমি বুঝতে পেরে যাই যে হ্যাঁ, এখানে মানুষ ভালো পাচ্ছে। ইভেন ওইখানে আমি সার্ভিসটাও সেই লেভেলে দিতে থাকি। সাপোজ ধরো কোনো কনজিউমার প্রিপেড অর্ডার করেছে, হুম এরপরে প্রিপেড অর্ডার করলে কি হয় বলতো, যখন আমরা ইয়েতে লজিস্টিকে বুক করি না, সাপোজ ধরো আমাদের সোনামুখীর পিনকোড হচ্ছে 72207, রাইট? তো সোনামুখী থেকে একটু দূরে যেগুলো 7-8 কিলোমিটার দূরে গ্রাম আছে, তাদেরও পিনকোড সেম। এবারে কি হয়, লজিস্টিকে অ্যাট ফার্স্ট না পিনকোডটা নিয়ে নেয়, এবার আসামে হয়তো সেই মালটা চলে গেল, দিয়ে দেখালো এখানে আউট অফ ডেলিভারি এরিয়া, আচ্ছা ওইখানে গিয়ে গ্রামে আর মালটা যাচ্ছে না। হুম কনজিউমার ফোন করছে, এখনো মাল পাইনি, মাল পাইনি, মাল পাইনি। এবার আমরা যতদূর সম্ভব আমাদের দিক থেকে প্রচুর ফলো আপ রাখার চেষ্টা করি। তো সার্ভিসটা আমরা এইভাবে দিই, প্রোডাক্ট আমাদের কাছে আসে না, আমাদের কাছে কোম্পানি যে লজিস্টিকে বুক করি সে কোম্পানিও রিফান্ড করে না, কিন্তু আমরা কনজিউমারকে রিফান্ড করে দিই। আচ্ছা, মানে যদি তোমার মাল কনজিউমার না পৌঁছে হ্যাঁ, টাকাটা রিফান্ড করে দাও? হ্যাঁ, যদি যখন তারা প্রিপেডে, মানে হ্যাঁ তাদেরকে কোনো ওয়েটিং লিস্ট দিই না যে আপনি 6 দিন ওয়েট করুন, 7 দিন ওয়েট করুন, আমরা রিফান্ড হয়ে যাবে, কোনো ওয়েটিং লিস্ট না। আমরা যখনই বুঝি যে হ্যাঁ, মালটা ডেলিভারি হলো না, হুম মাল ওইখানে পড়ে আছে, মাল যদি রিটার্ন চলে আসবে আজ নাহলেও 10 দিন পর, হুম কিন্তু আমরা কনজিউমারকে সাথে সাথে রিফান্ড করে দিই। একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে ট্রাস্ট। যে হ্যাঁ, ট্রাস্টটা আমাদেরকে ঠিকঠাক ভাবে ধরে রাখতে হবে। হুম আর যেগুলো আমরা ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং এর ক্ষেত্রেও যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার্স এর কাছে মাল যায়, হুম প্রথমে আমি জিজ্ঞাসা করি প্রোডাক্ট কেমন লাগলো, হুম কারণ যে ইনফ্লুয়েন্সার সে তো মানুষ, অবশ্যই। হ্যাঁ, তারও তো একটা ভালো লাগে, টেস্ট বুঝতে হবে সে তারও তো ভালো লাগে। হ্যাঁ আমার প্রত্যেকটা ইনস্টাগ্রামে ডিএম দেখবে, হুম কোনো ইনফ্লুয়েন্সার যদি বলে দিয়েছে প্রোডাক্ট ভালো না, তুমি যা খুঁজে তাই আমায় বল। 6টা পারফিউম বানিয়েছি, তার মধ্যে 4টে পারফিউম সবার পছন্দ হয়েছে ডিসকভারি সেটের মধ্যে। তো এরকমই ব্যাপার আর কি, আমাদের মার্কেট প্লেসে কোনো ব্যাড কমেন্ট নেই। কারণ কারণ একটাই, যে আমরা অনেস্ট ভাবে বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে চাই। ইভেন আমাদের ইন্টেনশনও একদম সঠিক পথে এগোচ্ছে। আর আমাদের যেটা ব্র্যান্ড, সেটা পুরোটা ট্রান্সপারেন্ট, হুম। এখানে লুকিয়ে ছুপিয়ে কিচ্ছু ব্যাপার নেই। এই যে যারা ধরো পারফিউম ইউজ করে, হুম। সেই কনজিউমারদের মধ্যে সব থেকে বড় মিসকনসেপশন কি? দেখো, এখানে মিসকনসেপশন বলতে কনজিউমারদের একটা মিসকনসেপশন, সেটা হচ্ছে কনজিউমাররা ভাবে যে পারফিউমটা যদি লং লাস্টিং হচ্ছে, তাহলে সেটা ভালো পারফিউম। হুম বাট পারফিউম ওর এই লং লাস্টিং এর উপর ডিপেন্ড করে, কিন্তু পারফিউম তুমি ভালো না খারাপ সেটা কখনো কোন বলতে কোন পারবে না। পয়েন্টে এটা আমরা বুঝতে পারবো যেটা? দেখো, পারফিউম হচ্ছে এট ফার্স্ট হচ্ছে প্রজেকশন, হুম ব্লেন্ড কোয়ালিটি। তো এই সব কিছুর উপরে ডিপেন্ড করে না, যে পারফিউমের যে একটা মিষ্টতা, সেটা উপর ডিপেন্ড করে একটা পারফিউমের অরিজিনালিটি বা পারফিউমের কোয়ালিটি ডিপেন্ড হয়। তুমি কখনোই পারফিউমটা লং লাস্টিং, তার জন্য পারফিউমটা ভালো না, এটা কখনোই ভাবা ঠিক না। হুম। এটাই মিসকনসেপশন কনজিউমারের। মাঝে মাঝে ধরো আমরা যখন এই পারফিউম ইউজ করি বা ডিও ইউজ করি, হুম। ঠিক আছে, তো অনেক সময় এমন হয় যে পারফিউমটা বা ডিওটা এতটাই করা যে সঙ্গে সঙ্গে মাথাটা ধরে যায়। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা কেন হয়? দেখো, এটা চিপ ব্লেন্ডিং এর জন্য, চিপ র ম্যাটেরিয়ালস এর জন্য, চিপ অয়েলের জন্য। ঠিক আছে, এটা যখন তুমি ওই যে কি বললাম আমি একটু আগে, যে যখন তুমি কোনো মার্কেটে গেলে, লোকাল মার্কেটে গিয়ে দুটো পারফিউম তুলে নিয়ে চলে গেলে, তুমি জানোই না, আমি তোমাকে বললাম না হুম যে হুম তুমি হুম জানোই না যে পারফিউমটার মধ্যে কিসের অয়েল আছে, কিসের ইনগ্রিডিয়েন্টস লাগানো আছে। হুম তো সেই ক্ষেত্রে কি হয়, যে
তুমি একটা পারফিউম নিলে, যে কোনো একটা এবিসিডি পারফিউম নিলে, হোয়াইট লেবেলিং করা, তার কোনো অস্তিত্বই নেই, শুধু তারা জানে আমাদেরকে 1 কোটি টাকার ব্র্যান্ড বানাতে হবে। হুম। তাহলে তুমি শুধু সেলটার উপর দেখে না। সেলটার, হ্যাঁ, শুধু হুম। তারা দেখে যে আমাদেরকে কাস্টমার ধরে বিক্রি করতে হবে, ঠিক আছে। তারা কিন্তু এটা কোনোদিনই ভাবে না যে হ্যাঁ আমাদেরকে রিপিট কাস্টমার চাই, রাইট? হুম। তো যখন তুমি এরকম একটা পারফিউম নেবে, তো পারফিউমটা যখন স্প্রে করবে তখন দেখবে প্রথমেই অ্যালকোহল বাস। কি জন্য? তার মধ্যে কিন্তু অ্যালকোহলটা চিপ ঢুকে আছে। যখনই তুমি কম দামি অ্যালকোহল, আই মিন ইথানল ওখানে ইউজ করবে, তখন ফার্স্ট স্প্রে মারলে রিস্টে, তো ফার্স্ট যে স্মেলটা আসবে নোটে, তখনই দেখবে অ্যালকোহলের স্মেল আছে। এবারে এই অ্যালকোহলের যে ডিফিকাল্ট স্মেলটা না, তখন এটা আমাদের মাথা ধরিয়ে দেয়, বা ওর পারফিউমটার মধ্যে যে একটা উগ্রতা, হুম। সেটা মাথা ধরিয়ে দেয়। এটা আরেকটাও প্রবলেম হয়, যেটা হচ্ছে ম্যাচিওরেশন। পারফিউম তুমি যত ব্লেন্ডটা ম্যাচিওরেশন করে রাখতে পারবে, তত পারফিউমটা না তত জমে। কিন্তু সেই ক্ষেত্রেও তোমাকে ভালো ইনগ্রেডিয়েন্টস লাগাতে হবে। খারাপ ইনগ্রেডিয়েন্টস লাগিয়ে তুমি 3 মাস ম্যাচিওরেশন পারফিউমটাকে রাখলে, সেটার ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট থাকবে না। কখনোই আসবে না। ওভারঅল তোমাকে গুড ব্যাপার স্যাপার নিয়ে চলতে হবে, যেমন হচ্ছে ইনগ্রেডিয়েন্টস বলো, মানে পারফিউম ইজ লাইক এ বেবি। তুমি যত যত্ন করবে, যত সুন্দর জিনিস লাগাবে, তত তোমার হুম। মধ্যে একদম ফুটে উঠবে আর কি। মেনলি ওই প্রোডাকশনের দিকে বেশি ফোকাস থাকতে হবে। একদম একদম। কিভাবে মালটা তৈরি হবে, কিভাবে কোন ম্যাটেরিয়াল ইউজ করবো, হ্যাঁ 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 প্রতিটা জিনিস মানে হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তো হ্যাঁ মাথায় রাখতে হ্যাঁ, হবে। আমাদের যেরকম আমি তোমাকে আগেও বললাম যে আমরা একদম হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস লাগিয়ে আমরা সেটাকে সঠিকভাবে ম্যাচুরেশন করি। হুম। তুমি দেখো না, আমরা লাস্ট ম্যাচুরেশনে বসেছিলাম হচ্ছে মার্চ মাসে, হুম। ঠিক আছে, যেটা আমরা এই এতদিনে খুলতে স্টার্ট করেছি। তাহলে মার্চ হয়েছে, এপ্রিল হয়েছে, মে, 3 মাসের মাথায় আমরা খুলছি। ইভেন এটা আমাদের খুব কস্টলি ইনগ্রেডিয়েন্টস, তাহলে জিনিস তো সুন্দর হবেই। তোমার মোটামুটি কদিন লাগে, ধরো তুমি প্রথম যখন প্রোডাকশনটা করছো, তার কতদিন পরে সেটা তুমি দেখো ডেলিভার দেখো করতে পারো? দেখো এটা হচ্ছে আমরা যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করছি, সেটা হচ্ছে একদম ডাইরেক্ট ফ্রান্স এবং সুইজারল্যান্ড থেকে আসছে, আচ্ছা। ঠিক আছে। এইটা যদি কেউ বলে এটা দ্য স্কাই অন লাক্সারির ফাউন্ডার মিথ্যা কথা বলছে, আমরা কাগজ দেখাতে পারি, আমাদের কাছে সেই কাগজটা আছে। হুম। হোয়াটসঅ্যাপ করবে, আমি কাগজ পাঠিয়ে দেবো। তো আমরা যে র মেটেরিয়ালসটা ইউজ করছি, এটা অনেক পুরনো র মেটেরিয়ালস এর হুম। কোম্পানি, আর অনেক ট্রাস্টেড কোম্পানি। তো তারা বলে যে 21 দিন ম্যাচুরেশনের রাখলে জিনিসটা ভালো হবে, কিন্তু আমরা 21 দিন রাখি না, আমরা এটাকে লেন্দি ভাবে টেনে 50 দিন 60 দিনের মাথায় নিয়ে যাই, বাহ। যাতে প্রজেকশনটা ভালো হয়, যাতে ইমপ্রেশন ভালো হয়, যাতে কনজিউমার আবার দ্য স্কাই ওয়ান লাক্সারিতে ফিরে আসে। কারণ আমি তোমাকে এখন বলছি, আমাদের লক্ষ্য একটাই, যেটা হচ্ছে রিপিট বায়ার। আমি একটা প্রিমিয়াম কনজিউমার বেস বানাবো, আমার এখানে ফার্স্ট টাইম বায়ার লাগবে না, হুম। আমার এখানে রিপিট রিপিট, কাস্টমার চাই। হ্যাঁ, রিপিট কাস্টমারই দ্য স্কাই ওয়ান লাক্সারিকে গ্রো করে নিয়ে যাবে। হুম। তো এই জন্য 2 মাস কাছাকাছি, 2.5 মাস 3 মাস আমরা রাখার চেষ্টা করি। তো এটাতে যেটা ফার্স্ট ইমপ্রেশন থেকে শুরু করে এ টু জেড দারুণ হয়। যেমন হচ্ছে আমাদের ছেলেদের, মানে ফর মেন যে পারফিউম গুলো আছে, স্মোক স্টোরি, অ্যাটেন্ড, একটা ইউনিসেক্স আছে, দুটো ইউনিসেক্স আছে, ফ্রেশ কোড, ডোন্ট হেজিটেট। মেয়েদের জন্য আছে সাইলেন্ট ব্লুম, সফট টুইস্ট। হুম। পারফিউম 19-20, এমন কোনো পৃথিবীতে মেয়ে নেই যার সাইলেন্ট ব্লুম, সফট টুইস্ট ভালো লাগবে না। আমার কাছে এখনো পুরোনো স্টকের কিছু 50 ml আছে এখন, মানে এখানে ব্যাপারটা বলি, দ্য স্কাই ওয়ান লাক্সারি ডিসকভারি সেটের উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা। কারণ আজকের দিনে কনজিউমার না খুব ক্লেভার, হুম। কনজিউমারকে বোকা বানানো অত ইজি ব্যাপার নয়, রাইট? হুম। আর আমাদের এই ইন্টেন্সিটাও নেই যে কনজিউমারকে বোকা বানাবো, 50 ml সেল করে দেবো, ঠিক আছে, 1000 টাকার প্রোডাক্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এর তারপরের ব্যাপারটা ভাবতে হবে যে কনজিউমার প্রোডাক্টটা নিয়ে রিপিট বায়ার। হ্যাঁ। ওয়ান টাইপ অফ ফেঁসে যাবে, কিন্তু যে প্রোডাক্টটা তার 50 ml ভালোই লাগলো না। হুম। তো সেই ক্ষেত্রে এখনো দ্য স্কাই ওয়ান লাক্সারি ডিসকভারি সেটের উপরে দাঁড়িয়ে আছে। আর যেটা হচ্ছে, এখনো আমাদের কাছে কিছু পুরোনো 50 ml আছে, যেগুলো প্রচুর প্রচুর সুন্দর, মানে ম্যাচিউরেশন হয়ে রেডি হয়ে আছে। তো এই জিনিসগুলোকে যখন কেউ ইউজ করবে, তারা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে যে হ্যাঁ, তারা এখন প্রেজেন্ট যে পারফিউমটা ইউজ করছে আর দ্য স্কাই ওয়ান লাক্সারির মধ্যে পার্থক্যটা কি। তোমাকে বললাম আমি যে এমন কোনো মেয়ে নেই যে সফট টুইস্ট, হুম। সাইলেন্ট ব্লুম ভালোবাসবে না, এমন কোনো ছেলে নেই যে অ্যাটেন্ড স্মোক স্টোরি ভালোবাসবে না। তোমার যে পারফিউম গুলো আছে এই ডিসকভারি সেটটাতে, হুম। ওটা তো ইউনিসেক্স এর জন্য। না না না, হ্যাঁ, মেন ওমেন ইউনিসেক্স, হ্যাঁ। আচ্ছা। হুম। এটা ছাড়া যে বাকি প্রোডাক্ট গুলো আছে, হ্যাঁ। সেগুলো কি মেল ফিমেল আলাদা করা আছে নাকি ইউনিসেক্স আছে? না, আমার কাছে আর কোনো প্রোডাক্ট নেই, আমার কাছে 6টি পারফিউম আছে। 6টি পারফিউমই আছে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। 6টাই তোমার ওটা ইউনিসেক্স এর জন্য? 6টা, দুটো মেন, দুটো উইমেন, আচ্ছা। আর দুটো ইউনিসেক্স। দুটো, আচ্ছা, 6টার মধ্যে তুমি সেপারেট সেপারেট করে হ্যাঁ হ্যাঁ। দুটো মেল, হুম। দুটো ফিমেল, হুম। আর দুটো ইউনিসেক্স হ্যাঁ, আছে। দেখো এখানে আচ্ছা। এখানে একটা কথা বলি। ফ্র্যাগ্রেন্স, সত্যি কথা বলতে
আমার যে ফ্র্যাগনেন্স গুলো আছে এখানে নামেই ভাগ করা আছে, হুম কারণ সময়ের সাথে চলতে হবে, নাম আলাদা করতেই হবে। কিন্তু এমনও অনেক ছেলে আছে যাদের সাইলেন্ট ব্লুম খুব পছন্দের। হুম আমি তোমাকে পডকাস্টের শুরুতেই একটা কথা বলেছিলাম যে আমার ফ্লোরাল পারফিউম খুব ভালো হ্যাঁ লাগে, হ্যাঁ সাইলেন্ট ব্লুম আমার খুব পছন্দের। এমন ছেলে আছে যাদের সফট টিস্যু বেশ সুন্দর লাগে, আবার এমন মেয়েও আছে যাদের স্মোক স্টোরি খুব পছন্দের। আমারই পরিচিত আমি দেখেছি যে মেয়ে হয়তো ডিসকভারি সেট নিয়েছে, আমি বললাম আমি খুব ফলো আপে রাখি, হুম ঠিক আছে, হুম হুম যেই হোক, কাস্টমারই হোক আমার বন্ধুই হোক, খুব ফলো আপে রাখি যে তার পছন্দ কি হলো হ্যাঁ বা কি ফিলটা হলো না হলো। ফিলটা কি রকম, যে হুম পারফিউমটা নেওয়ার পর এটা তো মনে হয়নি যে হ্যাঁ আমি এখানে 500,000 টাকা ইনভেস্ট করে ফেঁসে গেলাম। হুম তো আমি এরকম ফিডব্যাক পেয়েছি, মেয়ে বলছে ভাই আমার না স্মোক স্টোরিটা খুব সুন্দর লাগছে, আবার ছেলে বলছে ভাই আমার না সাইলেন্ট রুমটা খুব সুন্দর লাগছে। তো এই যে ব্যাপারটা, এখানে ছেলে মেয়ের ভাবার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকজন প্রত্যেকটা পারফিউম ইউজ করবে, আমি সেইভাবেই ক্রিয়েট করেছি। আর ভালো লাগতে বাধ্য, তোমার ভালো লাগবে না এটা হতে পারে না। যদি তোমার খারাপ লাগে, তোমার কোনো ডাউট ফিল হয়, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সেরকম যদি বুঝি যে হ্যাঁ সব ঠিকঠাক আছে, তুমি কম প্যাকেজিং ঠিক আছে, আমি রিটার্ন নিয়ে নেবো, তোমাকে আমি ফাঁসাবো না। তুমি পুরোপুরি চেক করে তুমি ওটা রিটার্ন নিয়ে হ্যাঁ হ্যাঁ রিফান্ড করে দেবে। হ্যাঁ 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 আচ্ছা, মানি ব্যাক গ্যারান্টিও তোমরা দিয়ে রাখছো। হ্যাঁ হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি বলতে দেখো, মানি ব্যাক গ্যারান্টি আমি 100 জনের মধ্যে 99 জনের প্রোডাক্ট ভালো লাগবেই, হুম ঠিক আছে। এবারে একজনের যদি কিছু সমস্যা হয় ব্যক্তিগত ব্যাপারে, যে হ্যাঁ আমি তাকে ফাঁসাবো না যে হ্যাঁ সে 500 টাকা নিয়ে নিল বা 1000 টাকা আমি নিন, এটা তার মধ্যে একটা হয়ে থাকবে হুম। যে দ্য স্কাই ওয়ান লাক্সারি আমার কাছে 500 টাকা নিয়ে এই প্রোডাক্টটা পাঠিয়েছে, আমি সেটা হতে দেবো না। মানে তাকে নিরাশ আমি হতে দেবো না। অনেকে ধরো মানে আমরা বেশিরভাগ টাইমে শুনে থাকি হুম, যে মানুষের মন জুগিয়ে চলা যায় না। হ্যাঁ ঠিক আছে, তো তুমি এমন জায়গাটাতে ধরেছো হুম। যেখানে তোমার মানুষের মন জুগিয়ে চলতে হবে। দেখো মানুষের মন জুগিয়ে চলাটা বলতে, তুমি যদি তোমার প্রোডাক্টের দম থাকে না, ঠিক আছে, হুম মানুষ তোমাকে ভালোবাসতে বাধ্য, তুমি বুঝবে কথাটা। আর আমি হুম তোমাকে একটু আগেও কি বললাম, ভালো মানুষ খারাপ মানুষ পৃথিবীর সব জায়গায় থাকে, হুম ঠিক আছে। আমার কাছে এখনো পর্যন্ত মোস্ট ট্রাস্টেড কনজিউমার ইন আসাম, আসামে সব থেকে ভালো ভালো কনজিউমার আছে, ট্রাস্টেড। তো আবার এরকমও আমি আসামে প্রবলেমে পড়ে গেছি যে প্রোডাক্ট নিয়ে বিয়েবাড়ি হয় না ওটা। প্রোডাক্ট নিয়ে উল্টো ক্লেম করে দিয়েছে যে আমাদের আচ্ছা কাছে হয়তো ডুপ্লিকেট প্রোডাক্ট এসছে, আচ্ছা ঠিক আছে, এরকম ক্লেম করে দিয়েছে। আচ্ছা। তো এই যে মানুষের মন জুগিয়ে চলাটা, মানুষের মন জুগিয়ে চলতে তোমাকে তখনই হবে যখন তোমার প্রোডাক্টের দম থাকবে না, যখন হুম তুমি তোমার তুমি তুমি ফাউন্ডার, তোমার ফাউন্ডারের প্রথম কাজ কি হবে বলো তো, যে তোমার প্রোডাক্টের উপরে তোমার কনফিডেন্স। অবশ্যই। আমার প্রোডাক্টের উপরে যদি আমার কনফিডেন্সই না থাকে, আমি তো তোমাকে অটোমেটিক অয়েলিং করতে যাবো, হুম মন জোগাতে যাবো, তাই না, যে হ্যাঁ অবশ্যই। প্রোডাক্টটাকে ভালোবাসো। কিন্তু আমার ওই কনফিডেন্সটা আছে আমার প্রোডাক্টের উপরে, যে আমাকে ওই জিনিসটা এখনো পর্যন্ত প্রয়োজন হয়নি যে কিনুন 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 কিনুন, কোনোদিনও প্রয়োজন হয় না। আমি সেটা নিজের বন্ধু বান্ধবের ক্ষেত্রেও কোনোদিনও করিনি, নিজের কনজিউমারদের ক্ষেত্রেও কোনোদিনও করিনি। আমার নর্মাল মেটা অ্যাডস চলে, নর্মাল অ্যাডস চলে, মানুষ ভালোবাসে, মানুষ প্রোডাক্ট নেয়, মানুষ রিপিট হয়ে আবার ফিরে আসে, আবার প্রোডাক্ট নেয়। তুমি দেখো না আমার যতগুলো ফ্লিপকার্ট অ্যামাজন যেখানে যা কিছু রিভিউ আছে না, আমি কোনোদিনও কাউকে ফোন করে জোর করে বলি না, কারণ প্রথমত অ্যামাজন ফ্লিপকার্টে তুমি কনজিউমারের সাথে যোগাযোগ করতেই পারবে না না, একদমই পারবো না। কারণ তার নাম্বার তোমার কাছে নেই। হুম তুমি ফ্লিপকার্টের রেটিং দেখো, যতগুলো রেটিং পড়ছে সব অর্গানিক রেটিং। ইভেন আমি প্রোডাক্টের ভিতরে লিখেও দিই না যে রেটিং দাও, কারণ এটা হচ্ছে মার্কেট প্লেসে না, হুম। তোমাকে ইয়ে করে দেবে। অনেকে ওটা করে যে ভিতরে একটা কার্ড দিয়ে দিল যে 5 হ্যাঁ রেটিং কিন্তু দাও তোমার, হ্যাঁ তোমার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দেবে হুম। মার্কেট প্লেস। তো যেটুকু মানুষের ভালোবেসে পেয়েছে সেটুকু প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের জোরে পেয়েছে, তাই আজও মানুষের মন জোগাবার এখনো প্রয়োজন হয়নি, মানুষ নিজের থেকেই প্রোডাক্টকে ভালোবাসে। বাহ। তো রিসেন্ট এই জেনারেশনে যেটা হুম চলছে পুরোপুরি এখন জেন এআই, হুম জেনারেশন এআই। হুম। তো এই এআই তোমার কতটা হেল্প করেছে এই পুরো বিজনেসটা বিল্ড করতে, পুরো স্ট্রাকচারাইজ করতে আচ্ছা কতটা তুমি হেল্প কি করেছে? জেনজির কথা বলছো? জেনজি না, আমি চাইছি যে হুম মানে ধরো এই যে এআই যতগুলো মডেল এসছে, চ্যাট হ্যাঁ জিপিটি বলো, জেমিনাই বলো, বা ইউটিউবের বলো, হ্যাঁ বা গুগলের তরফ থেকে যে নতুন আপডেটস গুলো এলো, আচ্ছা সেই জিনিসগুলো তোমার বিজনেসে কতটা ইম্প্যাক্ট করেছে এবং কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? দেখো, এটাতে আমি একটা কথা বলতে চাই যে তোমাকে সোশ্যাল মিডিয়া, মানে তুমি যেটার কথা বলছো চ্যাট জিপিটি বলো ইউটিউব বলো, তোমাকে আইডিয়া দেবে হুম। কিন্তু তোমাকে এক্সিকিউশন শেখাবে না। অবশ্যই। তুমি হোয়েন ইউ গো টু ডু সামথিং বিগ, তুমি যখন কোনো একটা জিনিস বড় ক্রিয়েট করতে যাবে, তুমি হয়তো চ্যাট জিপিটিকে এটা বলতে যাবে যে আমি এটা করতে চলেছি, আমাকে আইডিয়া দাও। তোমার কিন্তু আইডিয়া দেবে চ্যাট জিপিটি, কিন্তু তোমাকে এক্সিকিউশন দেবে না। তোমাকে এক্সিকিউশনটাতে কিন্তু তোমাকে নিজেকে নিজের থেকে বিল্ড করতে হবে।
তো সেইটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার গুড ফোকাস দরকার, তোমার পেশেন্স দরকার, স্ট্রং মাইন্ডসেট দরকার, আর তোমার চারিপাশটা যেন ভালো মানুষের ঠিকঠাক থাকে। হুম তাই ফিজিক্যাল যে ব্যাপারটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল সিচুয়েশন, এটা কখনো এআই দেখতে পারবে না। যে এআই কিন্তু এটা তোমার বিল্ড করে দেবে না। ঠিক আছে, এই যে ফিনান্সিয়াল প্রবলেম, হুম তুমি যখন কিছু, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, মিডল ক্লাস ফ্যামিলি ছেলেরা যখন বিজনেস করতে যায় ফিনান্সিয়াল অনেক প্রবলেম, প্রবলেম আছে। আমিও নিজে প্রবলেমে পড়েছি। তো এই যে ব্যাপারগুলো, সেই ক্ষেত্রে তুমি কি করবে না করবে, তোমার ধৈর্যতা, তোমার মাইন্ডসেট, তোমার ফোকাস, এগুলো এআই তোমাকে ঠিক করে দেবে না। এআই তোমাকে আইডিয়া দেবে যে তুমি, হ্যাঁ তুমি সোজা পথে গিয়ে ডান দিকে যাও, বাঁ দিকে যাও, কিন্তু ওই পথে যেতে চলতে হবে যেতে, নিজেকেই। চলতে চলতে যে ব্রেক গুলো, হ্যাঁ ওইগুলো তোমাকে বিল্ড করতে হবে। আর হ্যাঁ, একদিনে হয় না। হ্যাঁ। তুমি যদি ভাবো যে আমি একদিনে বিশাল কিছু করে দেবো, ভীষণ কিছু বড় ব্র্যান্ড বানিয়ে দেবো, একদিনে কিছু হয় না। আমি আবারও বলছি, আমি এখনো সার্ভাইভাল, এখনো লার্নিং ফেজে, এখন আমি চালিয়ে যাচ্ছি নিজের লড়াই। তো তুমি যদি ভাবো যে একদিনে, আমি আমি যতটুকু শিখেছি আমি সেখান থেকে তোমাকে বলছি, যে তুমি যদি ভাবো যে তুমি একদিনে কিছু বিল্ড করে দেবে, কখনো পসিবল না। এখানে কোনো রকেট সায়েন্স নেই। ওভারনাইটে কিছু হবে হ্যাঁ, না। যে আমি সকালে ঘুম থেকে উঠে দেখবো আমার হুম 4টে ল্যাম্বরগিনি নামানো আছে, আমার 2টো ফ্ল্যাট রেডি হয়ে গেছে, হুম। আমার 1 লাখ কনজিউমার হয়ে গেছে। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে তৈরি হয়। এভরিডে তোমাকে কাজ করতে হবে, রাত জাগতে হবে, চোখের কোণে কালি পড়বে। আমাকে তো বাড়িতে, মানে মানুষ দেখতেই পায় না, আমার বাবা আমাকে বলে এবারে তো খিলটা খুল, হুম। কিন্তু খিলের ভিতরে, দরজার ভিতরে যে কতটা মেহনত, স্ট্রাগলিং চলছে, হ্যাঁ, হ্যাঁ। স্ট্রাগলিং চলছে, এটা কি, বিভিন্ন প্রেসার, তুমি ফাউন্ডার, তুমি বুঝবে কথাটাতে। বা মানুষ, এখনকার মানুষ কি ভাবে বলতো, যে হ্যাঁ আমি, এই স্টার্ট আপ জিনিসটা না ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ বুঝবে কথাটা, আজ বাদের লাখে কালকে যদি লিঙ্কডইনে গিয়ে লিখে দিতে পারে যে এরকম সিইও অফ দ্য দিস হুম হুম কোম্পানি, হুম। ভীষণ ব্যাপার। কিন্তু ফাউন্ডার মানে তোমার, ফাউন্ডারদের অপর নাম হচ্ছে রেসপন্সিবিলিটি। তোমাকে প্রচুর দায়িত্ব নিতে হবে। এরকম সময় আসবে তোমাকে মনে হবে হ্যাঁ আমি ছেড়ে দিই, আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, এসব ব্যাপার স্যাপার অনেক কিছু থাকবে। ঠিক আছে, তার মধ্যেখানেও তোমাকে যুদ্ধ করে চালিয়ে যেতে হবে। এই জিনিসগুলো এআই কখনো দেখবে না। তোমার রাত্রের গল্প এআই কখনো দেখবে না। হুম। ঠিক আছে, যে তুমি কিভাবে সেট আপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। তাই নিজেকে নিজের মতন করে যুদ্ধ চালিয়ে যেতে হবে, থেমে যাওয়া চলবে না, যে পেছনে ফিরে দেখা চলবে না, যে হ্যাঁ কে, উম, কি হচ্ছে না হচ্ছে, নিজের যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে হবে। দে এই, ক্যান গাইড বাট ইউ হ্যাভ হ্যাঁ টু ইট ইয়োরসেলফ। হ্যাঁ, ও তো এআই তোমাকে গাইড করতে পারবে, কিন্তু প্রত্যেকটা মিনিটে যে নিজের সাথে নিজের যুদ্ধ, তপস্যা যে স্টেজটা না, হুম। মানে এই যে এন্টারপ্রেনিউর হওয়ার আগে যে তপস্যা স্টেজটা, মানুষ ভাবে 1 বছরে তৈরি হয়ে যায়, হয় না। তোমাকে এটা ডে বাই ডে কাজ করতে হবে, এটার উপর দিয়ে প্রচুর কাজ করতে হবে, 18 ঘন্টা, 19 দিন ঘন্টা। রাত এক করে করে। হ্যাঁ, এক করে করে যেতে হবে। হুম তাতে তোমার যত বড়ই টিম থাকুক, তোমার টিম আছে, তুমি হুম বুঝবে কথাটা, হুম। তোমার টিম আছে, এ হয়তো ওয়েবসাইটের কাজ করছে, কিন্তু দিন শেষে তুমি মালিক, রাইট? কিছু তার, মিস গেলে তখন আমাকেই করতে হবে। কিন্তু তারপরেও কি, রাত্রের শেষে তোমাকে আবার ওইগুলো পুরো নিয়ে, চেক করা, ওইগুলো অ্যানালিসিস check, করা। হ্যাঁ, যে কোনখানে ঠিক আছে তোমাকে নোট করে রাখতে হবে, এখানটা একটু প্রবলেম আছে, সেটা ডেভেলপারকে দিতে হুম হবে, সেটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে দিতে হবে, এগুলো তো এআই করে দেবে না। হুম। তাহলে এআই এর সাথে এই রিয়েল লাইফের স্ট্রাগলটা সম্পূর্ণ আলাদা। এখন তোমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ যেটাই আছে, হুম। তোমার ডিজাইন করা, ভিডিও বানানো, তোমার পুরোপুরি নিজের এখন একটা টিম আছে। না দেখো, এখানে আমি ফটো টটো যা কিছু ক্রিয়েট করতে হয় আমি নিজে করি। আর যে ভিডিও আছে, তোমাদের এখানে শহরেরই একজন আছে, সৌগত সাহানা নাম তার। আচ্ছা হ্যাঁ, তো ও আমাকে অনেকটা হেল্প করে এই আচ্ছা। ভিডিও এডিটিং বিষয়ে। আর আমারও সনমতির একজন ছেলে আছে, প্রীতম নাম তার, ও আমাকে এডিটিং এ হেল্প করে। কারণ এডিটিং আমি নর্মাল জানলেও ভীষণ কিছু অ্যাডভান্স জানি না। আর আবার এই মুহূর্তে এডিটিংটা আমার পক্ষে শেখা খুবই হুম ডিফিকাল্ট ব্যাপার, কারণ আমার কাছে সময় খুব কম। তো ওদের কাছে আমি হেল্প নিয়ে বানাই। আর হুম ফটো যেগুলো আছে, যেগুলো হচ্ছে এভরিডে পোস্ট হয়, ঠিক আছে, আর আমি যা কিছু পোস্ট করি না, আমি কোনো জিনিসের উপরে পোস্ট করি, সেগুলো মার্কেটে কিভাবে কি চলছে না চলছে, তাদের কাছে ইন্সপিরেশন নিয়ে, তাদের কাছে আইডিয়া নিয়ে আমি এই জিনিসগুলো ক্রিয়েট করি। বেশ। তুমি যেটা বললে যে মানে এআই রাতের খবর জানবে না, হুম, রাতে কি চলছে একটা ফাউন্ডারের ভেতরে সেটা জানবে না। হুম, তোমার আর মাঝে মাঝে ছেড়ে দিতে মন যাবে। হুম। তোমার লাইফে এরকম ঘটেছে যে মনে হচ্ছে না এবারে কুইট করে দিই, এবারে আর পাচ্ছি না, ভালো লাগছে না, এরকম? এভরিডে, এটা একটা ফাউন্ডারের নীতি, মানে এটা একটা ফাউন্ডারের এভরিডে অভ্যেস একটা।
যেরকম আমরা 3 বেলা খাবার খাই না, ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার করি, সেরকম এটা একটা নিউ ফাউন্ডারের, নিউ স্টার্ট আপের ক্ষেত্রে যদি তুমি কাজটা ঠিকভাবে করো, তখন এটা তোমার প্রত্যেকটা মুহূর্তে ফিল আসবে যে আমি কি আর পারবো, আমি কি আর পারবো। যদি তুমি ধরো যে ওই যে আমি বললাম যে এখন ফ্যাশন হয়ে গেছে এই হুম লিঙ্কডইনে, সেরকম যদি হয় গায়ে হাওয়া লাগিয়ে আমি ঘুরবো, কোনো ব্যাপার নয়, মার্কেট প্লেসে কি হচ্ছে দেখার দরকার নেই, আপকামিং কি হচ্ছে সেটাও দেখার দরকার নেই, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা সিরিয়াস জিনিসে নামো, যেমন হচ্ছে পারফিউম একটা ইমোশন, হুম রাইট? তো এই ইমোশনের কথা না আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমার কাছে যদি আজ 10টাও কনজিউমার আছে, আমাকে এইটা ভাবতে হচ্ছে যে হ্যাঁ, কনজিউমারের জন্য প্রোডাক্টটা ভালো লাগে, ঠিক আছে? তো এই যে যুদ্ধটা, এই যে ফিনান্সিয়াল যুদ্ধ, বিভিন্ন ধরনের সময়ের সাথে যেটা সমস্যা না তোমার, এটা লেগে থাকতেই হবে, মানে মাথার মধ্যে ঘুরবে যে আর হচ্ছে না, আর হচ্ছে না, আর হচ্ছে না, ছেড়ে দিই। এইটা মনে হবে যে হয়তো না এলেই ভালো হতো। হুম আমার দেওয়ালে লেখা আছে ছোট ছোট করে না, যে খুব ডিপ্রেসড ফিল হচ্ছে, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, খুব এই লাগছে, এগুলো স্বাভাবিক জিনিস। শুধুমাত্র এটা উম ইয়ে বিজনেসের ক্ষেত্রে না, তুমি যখন চাকরির জন্য প্রিপারেশন নেবে না, এই জিনিসটা সব জায়গাতেই। তুমি যখন সিরিয়াস কোনো বিষয়ে, যে কোনো কিছু বিষয়ে, সিরিয়াস কোনো বিষয়ে যখন তুমি সেটা প্রিপারেশন নেবে, এটা তোমার লেগেই থাকবে। তুমি মাইন্ডে লেগে থাকবে। হ্যাঁ, যে তুমি আজ আজ বাদে হয়তো কাল তুমি চাকরির প্রিপারেশন নিচ্ছ, হুম তখন তোমার কিন্তু এটা মাথার মধ্যে লেগেই থাকবে, এটা ফালতু নিতে গেলাম, কাল হয়তো ওই লাইনে পড়াশোনাটা করলে আমার লাইফটা বেনে যেত, বা এটা ফালতু এই জিনিসটা প্রিপারেশন নিচ্ছি, কাল ওইটা নিলে হয়তো ভালো হতো। সেরকম একটা ফাউন্ডার্স এর লাইফেও এরকম একটা ফিল আছে যে এটা এতদূর কষ্ট করে করতে এলাম, অন্য কিছু হলে হয়তো ভালো হতো। আসলে আমাদের, আমরা তো মানুষ, মানুষের এটা হচ্ছে একটা হ্যাবিট। হ্যাবিট। হুম মানে কিরকম হ্যাবিট, যে আমরা নিজেরটার থেকে লোকের জীবনের দিকে বেশি তাকাই, তো যার জন্য এই ধারণাগুলো এসে থাকে, ঠিক আছে? তো প্রেসার ছাড়া না তুমি জীবনে গ্রো করা যায় না। গ্রো করতে পারবে না। তো যারা প্রেসারে থাকে তাদের মাইন্ডে একটাই ঢুকে নিতে হবে যে তুমি এই জিনিসটার জন্য কোনো একটা সময় প্রে করেছিলে যে আমি যাতে একটু প্রেসারে থাকি, আমি যাতে, বিজি লাইফস্টাইল না একটা আশীর্বাদ, হুম ঠিক আছে? অবশ্যই। সুস্থ মস্তিষ্ক তোমার মনে পিএনপিসি ঢোকাবে, তোমার মনে অপরের নিয়ে চিন্তা ঢোকাবে, তুমি তখন লোককে জাজ করতে যাবে। তুমি দেখবে যারা মানুষজনকে নিয়ে জাজ করে, তাদের কিন্তু মানে দিনের শেষে কিচ্ছু নেই, হুম রাইট? তার তারা ফাঁকা কিন্তু ও তো মানে কথাতেই আছে, মানে হ্যাঁ, ফাঁকা মাথায় শয়তানের বাসা। হ্যাঁ, হ্যাঁ। তো যখন তুমি কোনো কাজ করবে, বিজি থাকবে, হুম এরকম মাথার মধ্যে আসবেই যে হ্যাঁ, আজকে ছেড়ে দিই, কাল ছেড়ে দিই। কিন্তু তুমি জানবে তুমি জীবনে অনেক ভালো আছো। এইরকম আমার সাথে রোজ হয়। আমি তোমাকে এটা সুস্থ মাথায় বলে হয়তো বলতে পারছি, কিন্তু আমি যখন সত্যিই প্রেসারে থাকি, তখন এই কথাগুলো আমার মাথাতেও আসে না। তখন একটা কিরকম লাগে, গান শুনি, হুম নিজেকে বোঝাবার চেষ্টা করি, মেডিটেশন করি, দেন হালকা হই। তোমার লাইফস্টাইলটা কিরকম, মানে ধরো একটা ফাউন্ডারের জার্নি হুম। সকাল থেকে রাত পর্যন্ত একটা দিন সেটা কেমন কাটে তোমার? দেখো, সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমার মনে হয় আমার মাথায় 5 কেজি কিছু চাপানো আছে। আমি এটা সবাইকেই বলি। হুম একটা প্রেশার নিয়ে আমি ঘুম থেকে উঠি। আমি সারাদিন যেভাবে যাই, একটা প্রেশার নিয়ে যাই। আমি দুপুরবেলা যেভাবে খাই, প্রেশার নিয়ে খাই, রাত্রে ঘুমোতে যাই, প্রেশার নিয়ে ঘুমোতে যাই। যারা বলে যে ফাউন্ডার্স এর লাইফ, এই লাইফ, বিলিয়নার মিলিয়নার, আরে তারা ওই দিনে গিয়ে বিলিয়নার হয়েছে। আজকে তুমি যত পৃথিবীতে সাকসেসফুল মানুষ দেখতে পাবে, বিল গেটস বলো, মুকেশ আম্বানির যে ফ্যামিলি হিস্ট্রি যদি তুমি দেখো, আরো যত বড় বড় মানুষ আছে, হুম তারা কিন্তু একদিনই কেউ হয়নি, হয়নি। রাইট? তো তারাও রাস্তার ধুলো খেতে 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 বড় হয়েছে। তো আমি যদি ভাবি যে আমি প্রেসার ছাড়া ভীষণ কিছু বড় সড়ো মানুষ হয়ে যাবো, হবো না। তাই আমাকেও প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মোমেন্টে আমার প্রেসারের সাথে আমাকে চলতে হয়। সকালে ঘুম থেকে উঠি, সেটাও প্রেসার নিয়ে, দুপুরে খাই সেটাও প্রেসার নিয়ে, রাত্রে খাই সেটাও প্রেসার নিয়ে, রাত্রে ঘুমোতে যাই সেটাও প্রেসার নিয়ে। প্রেসারটা এই কারণেই যে আমি একটা কিছু রান করছি, সেই জিনিসটার পুরো রেসপন্সিবিলিটি আমার। বুঝবে কিরকম রেসপন্সিবিলিটি আমার? তুমি আমার কাছে প্রোডাক্ট অর্ডার করলে, হুম রাইট? হুম আমি প্রোডাক্ট প্যাক করলাম, প্রোডাক্ট ডিসপ্যাচ করলাম, আমার কিন্তু দায়িত্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে না। মালটা পৌঁছানো আছে। প্রোডাক্টটা সঠিকভাবে তোমার কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছে, তুমি যতক্ষণ না বলছো প্রোডাক্টটা ভালো, ততক্ষণ কিন্তু আমার মাথার মধ্যে প্রেসার চলেই যাচ্ছে। মেইনলি কাস্টমার এরপরে স্যাটিসফ্যাকশন হ্যাঁ, আমার দায়িত্ব। দেখো প্রোডাক্টটা কাঁচের বোতল, হুম লজিস্টিকে ভেঙে যেতেই পারে, হুম আমি কি করব? হোয়াট আই উইল ডু? আমার তো ওখানে কিছু করার নেই। না। তো এই যে একটা প্রত্যেকটা মুহূর্তে চিন্তা, তারপর হচ্ছে তোমার
বিভিন্ন বিষয়ে অ্যাড চলছে, কনজিউমার হয়তো আসছে না, ভ্যারাইটিস জিনিসে যে প্রেসার। তো একটা ফাউন্ডারের লাইফে প্রেসার থাকবেই। যতক্ষণ তুমি এটা তপস্যার স্টেজে আছো ততক্ষণ এটা চলবে। যখন একটা সময় দিয়ে ঠিক হয়ে যাবে সবকিছু, বিজনেস রোলিং এ চলে আসবে, ঠিক আছে, সবাই দেখবে তুমি টিম ভাগ করে দিয়েছো, অটোমেটিক হুম, বিজনেস এগোচ্ছে, তখন তুমি যদি ভাবো যে আমি 10 দিনের জন্য কোথাও ঘুরতে যাবো, এটাকে ছেড়ে তুমি যেতে পারবে। আমি আমার লাইফে যদি বলি, আমি আমি খুব ঘুরতে ভালোবাসি। তুমি যদি আমার ট্রাভেল হিস্ট্রি দেখো, আমার ট্রাভেল আমার হিস্ট্রি, ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখছি। হ্যাঁ আমার ট্রাভেল হিস্ট্রি কিন্তু খুব ভয়ানক ট্রাভেল হিস্ট্রি। হুম, আমি লাদাখ গেছি একা, বাইক নিয়ে চলে গেছো। হ্যাঁ আমি লাদাখ গেছি একা, কাশ্মীর গেছি একা, অরুণাচল গেছি একা, এদিকে সাউথে গেছি একা। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু আজকের দিনে আমাকে সেটা কমিয়ে দিতে হয়েছে। কেন কমিয়ে দিতে হয়েছে? আমার রেসপন্সিবিলিটি চলেছে। হ্যাঁ আমার মন বলছে যে যা ঘুরে আয়, হুম, কিন্তু আমার মাইন্ড বলছে যে না এখন না, এখন তোর কাঁধে অনেকটা রেসপন্সিবিলিটি আছে, হ্যাঁ। দায়িত্ব আছে। তো আমি আমার লাইফে প্রচুর ঘুরেছি, আমি ভয়ানক ভয়ানক জায়গা ঘুরেছি, আমি একা ঘুরেছি। তো আজকের দিনে আমি নিজেকে অনেক কন্ট্রোল করেছি যে হ্যাঁ একটা রেসপন্সিবিলিটি আছে, হুম, এটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাই, ভালো অনেস্টির সাথে এগিয়ে নিয়ে যাই, ভালো ইন্টেনশনের সাথে এগিয়ে নিয়ে যাই। আশা করি আই উইল গেট রেজাল্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। হোপ সো। কালকে আমরা একটা জিনিস, এক সেকেন্ড দেখিনি এবার, তোমারটা রিপোর্ট লাইভ জ্বলছে, হ্যাঁ হুম ঠিক আছে। এটা কি ওটা না, ওটা অডিওটা কাজবে কি, কাজবে? কালকে একটা জিনিস নিয়ে স্টাডি করছিলাম, যে ফোর বার্নার থিওরি, হুম। ঠিক আছে? তো এটা সম্পর্কে জানা কিছু? না না না, আমার জানা নেই। ফোর বার্নার থিওরিতে তোমার বলে যে আমাদের জীবনটা হুম চারটা বার্নারের মতন, হুম ঠিক আছে? একটা ওভেন আছে, ওভেনে চারটে বার্নার আছে, চারটে বার্নারে একটা তোমার কাজ, ওয়ার্ক থাকছে, ফ্যামিলি থাকছে, ফ্রেন্ডস থাকছে, আর তোমার হেলথ থাকছে, হুম ঠিক আছে? এই চারটের মধ্যে যদি তুমি কোনো জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিতে হয়, তুমি চারটেকে একসঙ্গে দিতে পারবে না। হুম যে কোনো একটিকে প্রায়োরিটি দিতে হবে, বাকি তিনটেকে কমাতে হবে। হুম যে কোনো তিনটে কমিয়ে একটাকে প্রায়োরিটি দিতে হবে। এখন হুম যেমন যদি আমরা বলি যে কাজটা আমাদের প্রায়োরিটি, হুম তার আমাদের সেই জায়গাতে ফ্যামিলি টাইম কমে যাচ্ছে, হুম ফ্রেন্ডের সাথে টাইম কমে হুম যাচ্ছে, হুম তারপরে হচ্ছে তোমার এই হেলথের পক্ষ থেকে হুম পুরোপুরি কমে যাচ্ছে, তখন হেলথ ইস্যুও আসে প্রচুর। হুম হুম হুম। তো এই জিনিসটা তোমার লাইফে কতদিন ঘটেছে? দেখো আমি একটা আমার লাইফ নিয়েও কথা বলছি, আর আমি একটা ইয়াং জেনারেশনকে একটা কথা আমি বলতে চাই। যদি তুমি কিছু করতে যাও বড়, হুম, যদি তুমি কিছু বড় করতে চাও না, তোমাকে স্রোতের বিপরীতে হাঁটতে হবে। অবশ্যই। আমি আমার বন্ধুদেরকে একটা কথাই বলেছি যে হ্যাঁ হয়তো আড্ডা মারতে আমাকে পাচ্ছিস না, বা আমাকে কোনো মজার জায়গাতে, কোনো পিকনিকের জায়গায় আমাকে পাচ্ছিস না, কিন্তু কোনোদিনও যদি রাত দুটোয় দরকার পড়ে হুম, আমায় জানাবে, আমি চলে আসবো। তো এইটা, যখন তুমি কিছু বড় করতে যাবে না, তোমাকে স্রোতের বিপরীতে হাঁটতে হবে। তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, তাকে একটু বুঝিয়ে চলতে হবে যে হ্যাঁ, আমি কিছু বড় করছি, তুই একটু অপেক্ষা কর, আমাদের লাইফটা ভালো হবে। পাশে আছি আমরা, হ্যাঁ পরবর্তীকালে হ্যাঁ আছি। হ্যাঁ, বন্ধুদেরকে, হুম, কারণ বন্ধুদের মধ্যেও না একটা মিসকনসেপশন চলে আসে। সাপোজ ধরো তুমি কিছু একটা করছো, তো হয়তো 2 মাস তোমাকে দেখতে পেলো না, না তারপর থেকে কিন্তু ওদের একটা মনের মধ্যে অন্য হ্যাঁ, কিছু চলে মনের আসে। মধ্যে কিন্তু অন্য কিছু চলে আসবে। তোমাকে দেখতে, হ্যাঁ এখন তো বড় হ্যাঁ, বিজনেসম্যান, ঠিক আছে, ইগনোর করা শুরু করে মানুষ। হ্যাঁ, ইভেন এরকম ইগনোর, ওরা হয়তো কোনো পিকনিকে যাবে তোমাকে জানাবেই না, হুম, রাইট? তো এই যে ধারণাগুলো ওদের, এই ধারণা আসা স্বাভাবিক, ঠিক আছে, এটা মানুষের ধারণা আসা স্বাভাবিক, কারণ তুমি একটা সময় ওদের সাথে আড্ডা মেরেছো, হুম, ওদের সাথে থেকেছো, হঠাৎ তুমি নিজের কাজ শুরু করেছো, এটা ভাবনাটা স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি একটা কথাই বলতে যাই যে জীবনে কিছুটা সময় তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি সারা জীবন আনন্দ করে খুশিতে যদি তুমি কাটাতে চাও, তোমাকে 5 বছর একটা হার্ডওয়ার্ক করতে হবে। আর সেই 5 বছর এমনও হতে পারে যে তোমাকে দিনের সূর্যের আলোটাও না দেখতে হতে পারে, বুঝবে? হুম, যারা বড় বড় আমার সাথে অনেকজন গভর্নমেন্ট অফিসারের যোগাযোগ আছে। হুম। তো আমাকে একজন ম্যাডাম এক সময় বলেছিলেন যে আকাশ, তুমি 1000 দিন কাজ করো, 1000 দিন কাজ করার পর নিজেকে দেখো। টপিকটা কি ছিল এটা, এরকম কেন? টপিকটা ছিল বলতে, ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন, ঠিক হুম, আছে, হুম। তো ম্যাডাম আমার বিজনেস নিয়ে বেশ ভালো আগ্রহী ছিলেন। তো এই বিজনেসে ম্যাডামকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিভাবে কি ম্যাডাম। এগোনো যাবে কি হবে? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। ম্যাডামের লাইফেও ম্যাডাম আমাকে বলেছিলেন যে আমি যখন এই এক্সামটা দিই, তার আগে আকাশ বিশ্বাস করো আমি 2 বছর ভালো করে বাইরে বেরোয়নি, তার জন্য আমি আজকে এই অফিসার র্যাঙ্কে চাকরিটা হুম, পেয়েছি। তো তুমিও 1000 দিন কাজ করো, তুমি নিজেকে চিনতে পারবে না, ঠিক আছে। ম্যাডামের কথাটা আমার খুব, মানে একদম অন্তরে এসে কথাটা লেগেছিল যে হ্যাঁ কথাটা এইটুকু হলো, কথাটা না অনেক কস্টলি কথা।
তো তুমি তোমার লাইফে যেটা তুমি বললে যে চারিদিকে ফ্রেন্ড আছে, ফ্যামিলি আছে, হুম। তো তুমি তোমার লাইফে যদি বড় কিছু করতে চাও, তোমাকে কিছুটা টাইম স্যাক্রিফাইস করতে হবে। কিরকম স্যাক্রিফাইস করতে হবে? তোমাকে কাজ করতে হবে। কাজ মানে তোমার একটাই ডোপামিন থাকবে, সেটা হচ্ছে ওয়ার্ক। কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ, একটাই মন্ত্র, সেটা কাজ। তো সেই ক্ষেত্রে কি হবে? ফ্যামিলির থেকে তোমার একটু ডিস্টেন্স বাড়বে, হুম। সেক্ষেত্রে বন্ধুর থেকে তোমার একটু ডিস্টেন্স ডিস্টেন্স বাড়বে, বাড়বে। সেই ক্ষেত্রে অনেক মানে কাছের মানুষের থেকে তোমার ডিস্টেন্স বেড়ে যাবে, কিন্তু এই টাইমটা তোমাকে একটু টলারেট করতে হবে। বন্ধুদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাবে, সেই জায়গাটাও একটু টলারেট করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? তারপর হচ্ছে ফ্যামিলির কাছ থেকে যে কি দেখা নাই, সাক্ষাৎ নেই, বাবা মা ঘরে বসে রয়েছে, কথাবার্তা নেই, কি ব্যাপার? ঠিক আছে? এরপরে অনেকজন হয়তো বলতেও পারে যে হ্যাঁ, সারাদিন এত কাজ যে বাবা হুম। মায়ের সাথে একটু কথা বলা যায় না। হুম। কিন্তু বাবা মায়ের সাথে কথা বলা আর একটা ফ্যামিলির মানুষজনদের সাথে এনজয় করার মধ্যে পার্থক্য আছে, রাইট? আজকে অবশ্যই। তুমি কোথাও ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছ, সেটাও কিন্তু একটা ফ্যামিলিকে টাইম দেওয়া, হুম। শুধু ঘরে বসে গল্পটা কিন্তু নয়। তো আমি সেই জায়গাগুলো বলছি যে ওই জায়গাগুলো তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। সাপোজ ধরো বন্ধুরা 4 দিনের জন্য কোথাও সিকিম যাচ্ছে, হ্যাঁ, তো তোমাকে সেই জায়গাটা তোমাকে ছেড়ে দিতে হবে। আজকে তুমি যদি বন্ধুদের সাথে এনজয় করতে যাও, তুমি যদি ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাও, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও টাইম স্পেন্ড করতে যাও, তোমার পিছনে কি পড়ে রয়েছে বলো তো? মার্কেট প্লেস, হুম। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, ওয়েবসাইট। আমার মার্কেট প্লেসে একদিনের মধ্যে প্যাকেজ ডিসপ্যাচ থাকে। তো আমি যদি ঘুরতে চলে যাই, প্যাকেজটাকে ডিসপ্যাচ করবে, আমার তো এই মুহূর্তে বড় টিম নেই, হুম। তাই ওয়েটিং এ না? রয়ে যায় পুরো জিনিসটা। ওয়েটিং, আর ওয়েটিং মানে কি? ওয়েটিং মানে তোমার অ্যাকাউন্ট ব্লক করে দেবে হুম। মার্কেট প্লেস। যদি বোঝা যায় যে আমার সেলার ঠিকঠাক নেই, কারণ মার্কেট প্লেসের কাছে কনজিউমার ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। কনজিউমার ছাড়া মার্কেট প্লেস কিচ্ছু জানে না। মার্কেট প্লেস তোমাকে লসে ফেলে দেবে, কনজিউমারকে ফেলবে না। হুম। ঠিক আছে? তো মার্কেট প্লেস, তোমাকে তো মালটা দিতে হবে। তো তুমি যদি ঘুরতে চলে যাও, তোমাকে মালটা দেবে কে? অ্যাকাউন্ট হেলথ তো খারাপ হয়ে যাবে। হুম। তো সেই জায়গাগুলো মেকআপ করার জন্য তোমাকে জীবনে 5টা বছর মেহনত করতে হবে। তোমাকে জীবনে 5টা বছর তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। মানে তখন বন্ধু বান্ধব, ফ্যামিলি এসব নিয়ে যদি ভাবতে চাও না, তুমি আর প্রোগ্রেস করতে পারবে না। তারপরে আস্তে 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 দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি জানি না আমার হবে কিনা, ঠিক আছে, কিন্তু আমি এই চিন্তা ভাবনাটাতে আছি যে হ্যাঁ, ওয়ান ডে সব ঠিকঠাক হয়ে যাবে। স্যাক্রিফাইসেরও ভ্যালু হয় অনেক। অবশ্যই স্যাক্রিফাইসের ভ্যালু হয়। দেখো, তুমি স্যাক্রিফাইসের ভ্যালু তখনই হয়, তুমি সাপোজ ধরো রাত্রেবেলা বেরিয়েছি, হুম। আমি তুমি, দিয়ে স্যাক্রিফাইস করেছি যে আজ রাত্রে আমরা দুজন কোথাও ঘুরতে যাব না, বা কাল কোথাও ঘুরতে যাবো না, কিন্তু আমরা দুজন চুরি করবো আজকে। হুম। ঠিক আছে? এটা কিন্তু ওয়ান টাইপ অফ স্যাক্রিফাইস, কিন্তু আমাদের ইন্টেনশন খারাপ। হুম। তুমি কিন্তু সফল হবে না, তোমাকে কিন্তু পুলিশ আজ নাহলে কাল ধরবে। ধরবে, হ্যাঁ। তো স্যাক্রিফাইস যদি তোমার গুড ইন্টেনশনের সাথে থাকে, তোমার যদি অনেস্টির সাথে থাকে, অলওয়েজ রিমেম্বার দ্যাট ইউনিভার্স ইজ ওয়াচিং এভরিথিং। তোমার এই যে ব্র্যান্ড আছে, ঠিক আছে, যেটাকে তুমি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছ, স্কাই ওয়ান লাক্সারি, এই স্কাই ওয়ান নামের পিছনে রহস্যটা কি? দেখো, যেদিন আমি মানে নামের জন্য ভেবেছিলাম যে কি নাম রাখা যেতে পারে, তো অনেক নাম মাথায় এসেছিল, কিন্তু এই সেই নামগুলোর উপর না কোনো সব টিএম লাগানো ছিল, ট্রেডমার্ক লাগানো ছিল। হুম। আমি এরকম কিছু নাম পাচ্ছিলাম না যে যেটাতে একটু প্রিমিয়াম ফিল হবে। কারণ এখন যেগুলো আমি একটু আগে কথাটা তুলেছিলাম না, যে লোকাল মার্কেটে যাচ্ছে, নর্মাল পারফিউম তুলছে, 1 কোটি টাকার বিজনেস রিল দিচ্ছে, হুম। স্টিকার চেটাচ্ছে, তাদের একটা পারফিউমের নাম দেখলে তুমি বুঝতে পারবে। আমি একটা ট্রাস্টেড নাম কিছু খুঁজেছিলাম, যে একটা প্রিমিয়াম ট্রাস্টেড নাম হবে। তো স্কাই ওয়ান লাক্সারি নামটা আমার মনের মতো হয়েছিল। আর একটা জিনিস, পারফিউমের নাম থেকে বা যে কোনো কাজ আমি করি, আমার মনের মতন না হলে না, আমি সেটা করতে পারি না। হুম। মানে তুমি আমাকে জোর করে কিছু করাতে পারবে না। আমার যদি সেটা ভালো লাগে, আমার যদি মন থেকে সেটা ভালো লাগে, আমি সেটা করতে পারবো। স্কাই ওয়ান লাক্সারি নামটা আমার ভালো লেগেছিল। এটাতে আমি যখন টিএম করতে যাই আবার ফেঁসেছিলাম, স্কাই ওয়ান লাক্সারিতে টিএম লাগানো ছিল, তো আমি এটাতে কি করেছিলাম, দা স্কাই ওয়ান লাক্সারি করেছিলাম। আচ্ছা। তো সেটাতে নামটা ফাঁকা ছিল, আমি টিএম ওটাতে লাগানোর জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই সময়। তো ওভারঅল নামটা আমার ভালো লেগেছিল। তাহলে এখন তোমার পুরোপুরি ট্রেডমার্ক নেওয়া আছে স্কাই ওয়ান না, ট্রেডমার্ক নেওয়া হচ্ছে বলতে আমার এখনো অ্যাপ্রুভাল আমি এখনো আসেনি, পাইনি। হ্যাঁ, রেজিস্টার হয়ে আছে, হ্যাঁ, একটু রেজিস্টার ওরা হয়ে, হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আমি কালকে তোমার প্রোফাইল দেখছিলাম তো, হুম। সেখানে তুমি তোমার প্রোফাইলে স্কাই বলে লিখে রেখেছো। আমি ভাবলাম হয়তো সেখান দিয়ে কিছু, যে আকাশ, আকাশটাকে তুমি ইংলিশে স্কাই বলছো, না, না, সেই না, না, হিসেবে না, না, করছো। প্রোফাইলে যেটা দেখেছো ওটা দেওয়া আছে স্কাই ওয়াক। হুম। এম রাইট? স্কাই ওয়াক হচ্ছে আমার, ওই বললাম না আমি ঘুরতে খুব ভালোবাসি, হুম। ওই স্কাই ওয়াক হচ্ছে আমার পেজের নাম। ওখানে আমার যত ভ্রমণ কাহিনী আছে ওই ওই মধ্যেই আছে। আচ্ছা, বেশ।
হুম, একটা ভালো পয়েন্ট মিস করে যাচ্ছে না। তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে অনেকগুলো নোট হয় পারফিউমের, হুম। ঠিক আছে, এটাকে একটু সিম্পল ভাবে এক্সাম্পল করে বুঝিয়ে বলো। দেখো, পারফিউম ইজ লাইক এ স্টোরি। স্টোরি বেশ। মানে হচ্ছে যার শুরু আছে, যার মধ্যস্থতা আছে, যার শেষ আছে। হুম। পারফিউম হচ্ছে সেরকম একটা, যার শুরু আছে, যার মধ্যভাগ আছে, যার শেষ ভাগ আছে। তাহলে শুরুতে পারফিউমের যেরকম আছে টপ নোটস, হুম। পারফিউম আসলে তিনটে নোটসের উপরে পারফিউম তৈরি হয়: টপ নোটস, মিডিল নোটস যেটাকে হার্ট নোট বলে, আর হুম। বেস নোটস। হুম। তো প্রথমে যেটা আছে টপ নোটস, যেটাকে আমরা বলি ওপেনিং পার্ট। তো যখন তুমি কোনো পারফিউম অ্যাপ্লাই করবে, ফার্স্ট যে ইমপ্রেশন, ফার্স্ট যে স্মেলটা আছে সেটা টপ নোটসের আছে। আচ্ছা। যেমন হচ্ছে সেক্ষেত্রে সিট্রাস হতে পারে, ঠিক আছে। তারপর টপ নোটস 10-15 মিনিট থাকার পর, এরপর যখন পারফিউম একটু প্রিমিয়াম হয়, আমাদের যেরকম টপ নোটস থাকে 40 মিনিট, 45 মিনিট, কখনো কখনো এরকম লং লাস্টিং হয়ে যায়। কারণ হুম। পারফিউম না বডি বিশেষে হয়, যে সাপোজ ধরো সেম পারফিউম তোমরা দুজন অ্যাপ্লাই করছো, হুম। ঠিক আছে, হুম। দুজনের বডিতেই যে সেম টাইমিংটা থাকবে। সেম এক্সপিরিয়েন্স থাকবে সেরকম হুম। কিছু না। রেজাল্ট আলাদা হতেই পারে, হুম। রেজাল্ট আলাদা হবে, দুজনের বডিতে সেম কখনো থাকবে না। হুম। তো টপ নোটস এর ক্ষেত্রে কি হয়, কখনো কখনো 15 মিনিট, আধ ঘন্টা, 40 মিনিট থাকে। তো সেক্ষেত্রে বললাম আমি সিট্রাস টপ নোটস এর যেরকম একটা ভাগ। হুম। তারপরে আসে হচ্ছে মিডিল নোটস, হার্ড নোট, হুম। যেটাতে ম্যাক্সিমাম ফ্লোরাল, স্মেলটা থাকে। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্টস, হুম। ফ্লোরাল ইনগ্রেডিয়েন্টস থাকে, যেমন হচ্ছে রোজ, হুম। ঠিক আছে, বিভিন্ন ধরনের যা ব্যাপার স্যাপার। তো মিডিল নোটসে কি হয়, এটা হচ্ছে পারফিউমের মেন ক্যারেক্টার, আচ্ছা। যেটা তোমাকে একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স দেবে। গোলাপের গন্ধ আশা করি সবাইকারই ভালো হুম। লাগে। তো মিডিল নোটসে যখন আসে তখন একটা সুন্দর ভাইবস আছে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে বেস নোট। আচ্ছা। এই বেস নোট হচ্ছে পারফিউমের আইডেন্টিটি। তোমার স্কিনে বেস নোট অনেকটা সময় থেকে যায়, ছ হুম। ঘন্টা 7 ঘন্টা, 8 ঘন্টা। তো হুম। বেস নোটে কি কি থাকে, উড থাকে, অ্যাম্বার থাকে, এটাই টপ নোটস, মিডল নোটস অ্যান্ড বেস নোটস। এই আচ্ছা। তিনটে নোটস মিলিয়ে পারফিউম তৈরি হয়। তো এই যে স্কাই ওয়ান লাক্সারি আছে, হুম। তোমার এটা কতক্ষণ লং লাস্টিং করে? দেখো, আমি এখন একটা কথা বললাম যে পারফিউম আলাদা আলাদা শরীরে আলাদা আলাদা ভাবে কাজ করে। হুম। আমরা যেটা, আমি এখানেও যে আমাদের লেখা আছে যে 10 ঘন্টা 12 ঘন্টা চলে, এটা আমরা কিন্তু কোনো না জেনে বসিয়ে দিইনি, আমরা এটা প্রপার টেস্টিং করেছি। আচ্ছা, মানে তুমি প্রতিটা স্কিন টাইপ বা বডি টাইপ হ্যাঁ, হিসেবে হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, এটা এভারেজ টাইম দেওয়া আছে। আচ্ছা। ঠিক আছে, হুম। আমরা পারফিউম যেদিন থেকে লঞ্চ করি আজকের দিন পর্যন্ত কোনো জিনিস মন গেল এসে করে দিলাম সেটা করিনি। যে যতগুলো ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে আছে, মার্কেট প্লেসে আছে, ততগুলো ইনফরমেশন আমাদের টেস্টেড ইনফরমেশন। উইদাউট টেস্ট কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো আমাদের যেটা দেওয়া আছে 10 থেকে 12 ঘন্টা, এটা একটা প্রপার টেস্টিং এ দেওয়া আছে। এখানে কিন্তু কোনো ফেক কিছু নেই। তুমি পারফিউম ইউজ করবে, কারণ আমরা জানি আমাদের ব্লেন্ড কোয়ালিটি হচ্ছে একদম খুব সুন্দর, দারুণ হুম। ব্লেন্ড কোয়ালিটি, হুম। আমাদের ম্যাচুরেশন সেরকম সাংঘাতিক, আমাদের প্রোডাক্টের দম আছে। এটা আমি একদম 100% জোরের সাথে বলতে পারি। তো সেই ক্ষেত্রে কি হয়, যদি তুমি দিনের বেলা কোনো পারফিউম মেখেছো বা কিছু হয়, সানলাইটে হলে কি হয়, ফেড হয়ে যায় স্মেলটা হুম। তাড়াতাড়ি। তা সত্ত্বেও তোমার শরীরে 10 থেকে 12 ঘন্টা থাকবে। আর তুমি যদি কাপড়ে লাগাও সেটা 3-4 দিন রয়ে যাবে, আরো বেশি, তবু কম না। বাহ। হুম। তুমি পারফিউমের যে জনরাতে আছো, ঠিক আছে, সেখানে তোমার যে বিগ জায়ান্টরা আছে তাদের মধ্যে তুমি কাদেরকে ফলো করো, মানে কাদেরকে তোমার ভালো লাগে বা কাদের কাজ তোমার ভালো লাগে, যারা তোমার ইন্সপায়ার করে? দেখো, ব্যাপারটা হচ্ছে আমি সেরকম কোনো বিদেশি ফাউন্ডারকে দেখে ইন্সপায়ার্ড নই, ঠিক আছে। কারণ আমার ভারতবর্ষে অনেক ভালো ভালো মানুষ আছে, যেমন হচ্ছে বেলাভিটা, হুম। রাইট। বেলাভিটার যে সিও আছে আকাশ আনন্দ, উনি আমার খুব একজন পছন্দের মানুষ। মানে মানুষটার মধ্যে না কোয়ালিটি আছে, কথাবার্তার মধ্যে, কাজের মধ্যে। আজকে বেলাভিটা 500 টাকার মধ্যে যে পারফিউম দিয়েছে, ঠিক আছে, খুব সুন্দর দিয়েছে, কিন্তু সুন্দর বোতল, সুন্দর প্যাকেজিং, সুন্দর স্মেল কোয়ালিটি, ঠিক আছে। আজকে কিন্তু একটা কোম্পানির কোনোদিনই কাজ নয় যে হ্যাঁ অন্য কোম্পানিকে ব্লেম করা বা অন্য কোম্পানিকে ছোট করা। আমার যেটা মনের মধ্যে আছে আমি সেটা বলবোই, হুম। কারণ আমার এখানে টোটালটাই একদম পুরো অনেস্ট। তাতে যে যাই বলুক আমার কোনো প্রবলেম নয়। তো আমার যদি
ইন্সপিরেশনের কথা বললো যে বেলাভিটা সিও যে আকাশ আনন্দ আছে, ওনাকে আমার খুব ভালো লাগে। ওনার পডকাস্ট আমি ফলো করি। ওনার যে ব্র্যান্ড বিল্ডিং, উনিও কিন্তু বেশ জিরো থেকে শুরু করেছিলেন, ঠিক আছে? উনিও কিন্তু একদিনে বেলাভিটা হননি। তো ওনার যে কথাবার্তা, ওনার যে লাইফস্টাইল, ওনার যে পুরো সেট আপটাই আমার খুব ভালো লাগে। তো তোমার এই বিজনেসটাকে রান করার জন্য হুম। তুমি মার্কেটিং এ কিরকম ভাবে জোর দিয়ে, তুমি তো একটা বললে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেছো, হ্যাঁ, এর সঙ্গে মেটা অ্যাডস করেছো, হ্যাঁ। তো এছাড়া তুমি কি কি অ্যাক্টিভিটিস দেখো, করছো? ফ্রম দ্য ডে ওয়ান আমি কোনো মার্কেটিং এজেন্সি নিইনি, হুম। ঠিক আছে? কারণ ওটা আমার নিজে করতে। হ্যাঁ, কারণ আমার কাছে এতটা ফিনান্সিয়াল ব্যাক সাপোর্ট নেইও। আর আমি প্রথম দিন থেকে আমি কোনো ইনভেস্টরের পেছনে ছুটিনি। হুম। কারণ এইটাই যদি কথাতে আসি, আমি আকাশ আনন্দ বললাম, আকাশ আনন্দ স্যারের একটা কথা যে তুমি বিজনেস বানাও, ইনভেস্টর তোমার পেছনে আসবে, তোমাকে ইনভেস্টরের জন্য ছুটতে হবে না। তো এই মুহূর্তে আমার কোনো বড় মার্কেটিং এজেন্সি লাগবে না। হুম। আমি এটা জানি আমার কোনো বড় ইনভেস্টর লাগবে না। আমি নিজের জমানো অর্থে যেটুকু রেভিনিউ করতে পারবো সেই অর্থ আমি এখন বড় প্রপার্টিও কিনবো না। আমার লাভের টাকা দিয়ে আমি বিজনেসই চালাবো। তো সেই জন্য আমি এখনো পর্যন্ত কোনো বড় মার্কেটিং এজেন্সি রাখিনি। আমার যে মেটা অ্যাডস, স্টেটা অ্যাডস, আমি মোটামুটি আমার ডেভেলপার ওগুলো হ্যান্ডেল করে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা অ্যাড যেগুলো চলে, হুম। আমার নিজের কন্টেন্ট ওইখানে চলে। আর টুকিটাকি যেগুলো ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং, ওগুলো আমি একাই হ্যান্ডেল করে নিই। আমি এখনো পর্যন্ত সেরকম বড় কোনো এজেন্সি ধরিনি। আর এই ছোট সেট আপেই ভগবানের আশীর্বাদে আমি যে রেজাল্টটা পাচ্ছি, সেটা ভীষণ সুন্দর পাচ্ছি। তোমার মোটামুটি টোটাল অ্যাড স্পেন্ড কিরকম কি থাকে একটা মাসে যদি বলি? দেখো, আমি ওইরকম ভাবে সেরকম কোনোদিনও চালাই না যে ভীষণ কিছু বড় অ্যাড স্পেন্ড দিয়ে। আমার এখন যেরকম প্রত্যেক দিন 2000 থেকে 3000 টাকার অ্যাডস চলে, কিন্তু যেটা রোয়াসটা, আমার রোয়াসটা খুব সুন্দরভাবে উঠে চলে আসে, কারণ আমার কাছে রিপিট কাস্টমারের ভেটটা খুব, বেশি। হ্যাঁ, খুব সুন্দর হুম। লেগে থাকে। কারণ রিপিট কাস্টমারের ক্ষেত্রে কি হয়, আমি এখানে একটা কথা বলি, তুমি অ্যাড চালাচ্ছ, হুম। তাহলে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি রিপিট কাস্টমার ধরা না, কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নতুন কাস্টমার কেনা, হুম। রাইট? হুম। তো তুমি অ্যাডসটা নতুন নতুন লোকজনদেরকে দেখাচ্ছ, সেই অ্যাড স্পেন্ডের টাকা যাচ্ছে ওই মানুষটাকে তোমার ব্র্যান্ডটা চেনানোর জন্য, হ্যাঁ। ঠিক আছে? হুম। সেই মানুষটা এসে তোমার প্রোডাক্ট কিনছে। এরপরে যেটা হচ্ছে রিপিট কাস্টমার, আমার কাছে যখনই ওই নতুন মানুষটার প্রোডাক্টটা কিনে নিচ্ছে না, সে কিন্তু দ্বিতীয়বার আর অ্যাড দেখে আসছে না, হুম। সে কিন্তু দ্বিতীয়বার ওই নামটা সার্চ করে আসছে। তাহলে আমার এখন এই মুহূর্তে অত টাকার অ্যাড জানানোর কোনো প্রয়োজন হয়নি। যখন বুঝবো যে হ্যাঁ, এখান থেকে আমাকে এরপরে স্কেল করতে হবে, কারণ আমি এখনো পর্যন্ত কোনো ব্যাংক লোনে চলছি না, আচ্ছা। আমার কাছে কোনো ঋণ নেই। পুরোপুরি যা হয়েছে ওই হ্যাঁ, সেই পেটের যে ব্যবসা ছিল সেখান হ্যাঁ, থেকে টাকা জড়ো হ্যাঁ, করে জমিয়ে করে সেটা করেছো। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা। আমার কাছে এখনো পর্যন্ত কোনো ঋণ নেই। হুম। আমি যেটুকু করেছি সেটুকু আমি একদম নিজের ক্যাপাসিটিতে করেছি। আমি কারোর কাছে ৳2 হাতও পাতিনি। ঠিক আছে? আমি একদম সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানটাতে আমি একটা কথা বলতে চাই, যখন তোমরা ইয়াং জেনারেশন কিছু করবে, নিজের সারাউন্ডিংসটা ঠিক রাখবে, যেন রাত্রের শেষে বাই চান্স কিছু প্রবলেমের হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে পেয়ে যাও। তো আমার এরকম বন্ধু বা আমার সারাউন্ডিংস, আমার ফ্যামিলি রিলেটিভ হুম। অনেক আছে আমাকে, যারা হেল্প করবে। আমি জানি সেই জোরেই হয়তো আমি এখনো পর্যন্ত কোথাও কোনো জায়গা থেকে কোনো ঋণ নিইনি। আর ভগবানের আশীর্বাদে আমাকে ঋণের প্রয়োজনও হয়নি। আমি সুন্দরভাবে এই টাকাতেই বিজনেসটাকে ঠিকঠাকভাবে নিয়ে যাচ্ছি। ধরো কাল দিনে দেখা গেল যে তুমি শার্ক ট্যাঙ্কে গেলে, হুম, ঠিক আছে, সেখান থেকে ফান্ডিং পেলে। হুম, আমার কথার মানে বলছি যে ধরো সব সর্বনিম্ন বলছি, এখন তুমি হুম, 5 লাখ টাকা পেলে, হুম। তো সেটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে? দেখো, আমি যদি আজ বা কাল শার্ক ট্যাঙ্কে যাই, 5 লাখ টাকা পাই, এরপরে প্রথম হচ্ছে আমার টাকাটার থেকেও আমাকে আগে একজন ভালো মেন্টর খুঁজতে হবে। হুম। কারণ তুমি যদি ভেবে নাও যে আমি টাকা পেলে আমি হিরো, আমি একা সবকিছু দেখে নেবো, এটা হয় না। কারণ তোমার থেকেও অনেক এক্সপিরিয়েন্স লোক না বসে আছে। আর টাকাকে হাতে এলে হয় না, টাকাকে ইউটিলাইজ করতে জানতে হয়। হুম। তোমার কাছে 5 লাখ কেন, তোমার কাছে 50 লাখ টাকা আছে, তুমি যদি ভালো করে ইউটিলাইজই না করতে পারলে না, তা যে কি অবস্থা হবে তুমি জানো? তো নিজে তুমি। তো বিপদে পড়বে, তার সাথে সাথে ফ্যামিলিকেও বিপদে ফেলবে, হুম। রাইট? তো আমার টাকাটার থেকেও আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা গুড মেন্টর, যে আমাকে সঠিক পথে পরিচালিত করবে, কোনটা ঠিক কোনটা ভুল। তো যদি আমি কোনোদিনও ফান্ডিং কিছু পাই, তার আগে আমি মেন্টর খুঁজবো। মেন্টরের কথা মতো কোন জায়গাতে কিভাবে টাকা লাগালে বেস্ট রেজাল্ট আসবে, আমি সেটা চেষ্টা করবো। তুমি অ্যাজ এ মেন্টর, ধরো কোনো একটা পার্সন আছে বা তোমার ড্রিম কোলাব যার সাথে করতে চাও, সেই হিসাবে ধরো যে কোনো কেউ হতে পারে, আমি কথার মানে বলছি হুম, যে ধরো
এই যে তুমি বললে আকাশ আনন্দ যে আছে, হুম। ঠিক আছে, আকাশ আনন্দ স্যারের তুমি অ্যাজ এ মেন্টর নিতে চাও নাকি অন্য কারোকে নিতে চাও, হুম। সেরকম বলে তুমি কাকে মেন্টর হিসেবে দেখতে চাও তোমার সঙ্গে? দেখো, এই জায়গাটা আমার সত্যি এখনো পর্যন্ত ভীষণ কিছু জানা নেই, ঠিক আছে, কারণ আমি এগুলো খুব কম সার্চ করি হুম যে বেস্ট মেন্টর এই সেই, আমি এখন এগুলো সত্যি খুব কম সার্চ করি, কারণ আমার এখন নিজের প্রতি যে কনফিডেন্সটা আছে সেটুকু যথেষ্ট আছে যে হ্যাঁ আমি আগামী 1 বছর 1.5 বছর আমি চালিয়ে নিতে পারবো। এরপরে কি বলতো, দেখো, তুমি যখন শুরু করবে, ঠিক আছে, শুরু করাটার কিন্তু একটা আলাদা দাম। হুম ঠিক আছে, মানুষের আইডিয়া আছে, তুমি আইডিয়া নিয়ে রাত্রে ঘুমোচ্ছ, ঠিক আছে, কিন্তু আইডিয়াটা মেন না, মেন হচ্ছে তোমাকে এক্সিকিউশন। ফিল্ডে নেমে কাজ করাটা। হুম তো তুমি যখন কাজ করবে, আমি একটা কথা জানি যে তুমি যখন দৌড়বে না, অটোমেটিক ডোর খুলে যাবে, নিজের হুম থেকে ডোর ওপেন হয়ে যাবে, কোথা থেকে কার সাথে কিভাবে যোগাযোগ আসবে তুমি কিচ্ছু জানতে পারবে না, কিন্তু হয়ে যাবে, তুমি কাজ তো করো না। তো আমি ওইটার বিশ্বাসে এখনো আছি। আমি কোনো আলাদাভাবে কোনো কিছু সার্চ করি না যে আমার এই মেন্টর লাগবে, ওই মেন্টর লাগবে, বা বেস্ট মেন্টর, এসব কোথাও সার্চ করি না। আমি জানি আমার আজকের দিনে যেমন আমি ঠিকঠাক ভাবে, আমাকে চায়না থেকে যোগাযোগ করে বোতল নেওয়ার জন্য, আচ্ছা। আমাকে গুরগাঁও থেকে যোগাযোগ করে বোতল নেওয়ার জন্য, আমাকে অন্য জায়গা থেকে যোগাযোগ করে র ম্যাটেরিয়ালস নেওয়ার জন্য। তাহলে আমি যদি প্রথম দিনে বসে থাকতাম, আমাকে কি তারা যোগাযোগ করতো? না। তাহলে আমি পরিশ্রম করে সেই জায়গাটাকে নিজে নিয়ে এসেছি, আমি আবার পরিশ্রম করে সেই জায়গাটা নিয়ে যাব, যেখানে কোনো একদিন হয়তো এরকম আমি খোঁজ খবর পেয়ে যাবো, আমাকে সার্চ করতে হবে না। তুমি যেটা বলছিলে যে তোমার ফেসবুকে, ইনস্টাগ্রামে হুম। বা তোমার মার্কেট প্লেসে যে কমেন্ট গুলো আসে সেগুলো তুমি ফলো করো, হুম। তো সেখান থেকে কোনো কমেন্ট নিয়ে বা কোনো কাস্টমারের ফিডব্যাক নিয়ে তুমি তোমার বিজনেসে ইমপ্লিমেন্ট করেছো মানে? দেখো, দ্য স্কাইওয়ান লাক্সারি পারফিউমে আমি তোমাকে প্রথম থেকে একটা বললাম যে এটা আমার খুব একটা শখের জিনিস, হুম ঠিক আছে। হুম আমার লাইফে সবকিছুই শখের জিনিস, ইমোশনের জিনিস। আমি, আমার ইচ্ছে না হলে আমি কোনো কাজ করি না, হুম ঠিক আছে। ইভেন দ্য স্কাই ওয়ান যে নামটাও, এটাও আমার পছন্দের নাম, আমি সেটা বললাম, তো তার জন্য আমি নামটা রেখেছি। তো দ্য স্কাই ওয়ান লাক্সারির ভিতরে শুধু কমেন্ট কেন, যা কিছু হোক না, আমি আমার নিজের একদম চোখে রাখি। তো কি হয় এখানে, যখন বিভিন্ন ধরনের কমেন্ট পড়ে, সেটা খারাপ হোক ভালো হোক, খারাপ কমেন্ট পড়ে না, হুম কিন্তু মানুষ তো অনেক ধরনের মানুষ আছে, ভ্যারাইটিস কমেন্ট করে, যেমন হয়তো প্রোডাক্ট সে কখনো কেনেই নি, কিন্তু প্রোডাক্ট এসে, প্রথমবার কিনছে বা হ্যাঁ, না না, প্রথমবার কিনছো না, হয়তো কেনেনি, ইউজই করেনি, হুম কিন্তু সে কমেন্ট করছে যে হ্যাঁ এমন প্রোডাক্টটা, পার্সন বলছো যে তোমার প্রোডাক্ট ইউজও করলো না, হুম হুম, দেখলাম না ট্রাই করে, হ্যাঁ তারপর হ্যাঁ কমেন্ট হ্যাঁ হ্যাঁ করছে। হ্যাঁ, হ্যাঁ যে হ্যাঁ প্রোডাক্ট আমার ভালো লাগলো না, এরকম কমেন্ট করো। আমি কিন্তু কমেন্ট ডিলিট করি না, আচ্ছা। ঠিক আছে, এই কারণের জন্য ডিলিট করি না, মানুষ সব কমেন্ট পড়ুক। ইভেন হুম মানুষ বোঝে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা রং কমেন্ট, কোনটা হুম অরিজিনাল কমেন্ট। যার ফিডব্যাক দেওয়ার থাকবে না, সে ফিডব্যাক অনেক রকম ভাবে দেবে, সে হুম কিন্তু ডাইরেক্ট লিখে দেবে না যে প্রোডাক্টটা খারাপ। সে লিখবে যে হ্যাঁ আমি এরকম কিনেছি, আমার প্রোডাক্ট এটা ভালো লাগেনি, প্রোডাক্ট আমার এটাই লেগেছে, সে হুম একটা হুম ডেসক্রিপশন দেবে। তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ও কিনেছে কাস্টমার, কিনা। হ্যাঁ যে কাস্টমারটা অরিজিনাল হুম কাস্টমার। হুম কিন্তু কোনো ফ্রড কমেন্ট হলে তুমি তো সেটা আটকাতে পারবে না। হুম তো যখন কোনো কাস্টমারের আমরা সত্যিই কিছু প্রবলেম দেখি, যেমন একটা এই রিসেন্ট কিছুদিন আগে ঘটলো, হুম আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, তো প্রোডাক্ট পাঠানোর পর কি হয়েছে, যেটা আমি তোমাকে বললাম যে পিনকোড হলে কি হয়, লজিস্টিকে দেখিয়ে দেয় যে হ্যাঁ পিনকোডটা এভেলেবেল, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার ভেতরে যখন আরো ছোটখাটো ভিলেজ থাকে না, লজিস্টিক ওইখানে যেতে চায় না। যেটা আগে আমাদের ওই ফ্লিপকার্টে অ্যামাজনে হতো, গ্রাম সাইডে যখন এরিয়া হ্যাঁ হ্যাঁ, যেত না। এক্স্যাক্টলি হ্যাঁ এক্স্যাক্টলি। এরপরে টায়ার 1 2 সিটিতে কি হয়, এটা খারাপ ভেবো না তুমি জিনিসটা, টায়ার 1 2 সিটিতে হয় যে কাস্টমাররা না একটু মানে অ্যাডভান্স, তো একটু বোঝে যে হুম হ্যাঁ তারা কি করবে, সাথে সাথে ট্র্যাকিং আইডি নিয়ে নিয়ে লজিস্টিকে কোনো ইয়েতে তাদের পোর্টালে দিয়ে দেখবে যে হ্যাঁ তাদের পার্সেলসটি কোথায় আছে। হুম এবারে একটু ছোটখাটো গ্রামগঞ্জের মানুষের দিকে না এই প্রবলেমটা হতে থাকে যে তারা অতটা তো জানে না। এবারে সেই না জানার জন্য তারা এরকম কমেন্ট করে যে আমার কাছে এরকম, আমি অর্ডার করেছি, টাকা পয়সা দিয়েছি, হুম কিন্তু আমার কাছে প্রোডাক্টটা এখনো পর্যন্ত আসেনি। হুম দিয়ে কি হয়েছে, এরকম একজন কমেন্ট করেছে, আমরা তাকে তাকে কিন্তু সাথে সাথে কিন্তু ওইখানে আমি রিফান্ড হয়ে গেছে পুরোটা। না না না, সাথে সাথে রিফান্ড করিনি, আমি সাথে সাথে নেমেছি যে প্রোডাক্টটা কিভাবে কনজিউমারকে দেওয়া যায়। হুম তো আমি লজিস্টিকের আপনার ইয়ের সাথে কথা বললাম, ওদের যে পার্টনারের সাথে। হ্যাঁ কথা বললাম যে হুম এরকম, ওরা বললো যে এটা আউট অফ ডেলিভারি এরিয়া। হুম বললাম ঠিক আছে, আউট অফ ডেলিভারি এরিয়া যদি হয়, আমার কাস্টমার তো বাড়ি থেকে বাইরে গিয়ে কোথাও প্রোডাক্ট নিতে যাবে না, তো না। আপনি এক কাজ করুন, আপনি ওই হাবের আমাকে নাম্বারটা দিন, কোনো একজন ওয়ার্কারের বা হুম এই হুম হুম হেডের হুম নাম্বারটা দিন।
তো কি হলো, তো লজিস্টিক ওইখানে হেডকে ওই নাম্বারটা আমাকে দিল, আমি ফোন করলাম, আমাকে লজিস্টিক হাব থেকে ফোন করলো যে স্যার এরকম একটা প্রোডাক্ট পড়ে আছে, তো এখান থেকে দিতে যাওয়ার মতন কেউ নেই, কনজিউমারকে আসতে হবে। হ্যাঁ আসতে হবে। হুম এবারে তখন যে কমেন্টটা করে রেখেছি, আমি কমেন্টটা তাকে বুঝিয়ে রেখেছি যে স্যার আমি পাঠিয়েছি মাল, কিন্তু স্ক্রিনশট সমেত হুম যে পাঠিয়েছি, এটা আপনি ট্র্যাকিং আইডি, আপনি বিভিন্ন জায়গা থেকে ভেরিফিকেশন করুন, আমরা কিন্তু কোনো জায়গা থেকে কোনো কিছু ফ্রড করছি না। কেন ফ্রড করব? আমাদেরকে কনজিউমার এই জায়গাটা করে দিয়েছে, ভগবান এই জায়গাটা করে দিয়েছে, কি হুম, জন্য? কেন? দরকার নেই আমাকে ফ্রড করে, আমি ফ্রড করে কত টাকা রোজগার করব, তাই না? অবশ্যই। তো যখন আমাকে লজিস্টিক থেকে ফোন করলো যে স্যার এরকম এরকম দরকার, কনজিউমারকে প্রোডাক্টটা পাঠানোর জন্য আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে, ঠিক আছে? আমি বললাম কত টাকা চার্জ দিতে হবে? না 200 টাকা। এরপরে একটা কথা শোনো, একটা প্রোডাক্টের দাম 499, আমরা লজিস্টিক চার্জে দিয়ে দিই প্রায় 150 টাকা, 160 টাকা, 170 টাকার মতো। আমি তারপরও রাজি হলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি 200 টাকা এক্সট্রা দিচ্ছি, হুম, তো আপনি কাস্টমারের কাছে পৌঁছে মালটা দিন। মালটা পৌঁছে হুম দিন, প্রোডাক্টটা পৌঁছে দিন। কারণ আমার এই মুহূর্তে লাভ দেখতে গেলে চলবে না, আমাকে দেখতে হবে কাস্টমারের এক্সপিরিয়েন্স। কাস্টমার যদি ভালো লাগে কাস্টমারের, আমি কাস্টমারকে সেকেন্ড টাইম আরো বড় প্রোডাক্ট সেল করতে পারবো। টাকাটা হবে নিলো, আমি এটাও বললাম যে আমি বিশ্বাস করে টাকাটা পাঠাচ্ছি, সত্যি কথা বলতে আমি মানুষকে ট্রাস্ট করি, হুম। আজকের দিনও, ঠিক আছে? টাকাটা পাঠালাম, টাকা নিয়ে ছেলে হাফ, টাকা নিয়ে ফোন ছেলে ধরেন কিছু করেন কোনো না। কিছুই পাওয়া গেল না। উল্টে সেকেন্ড দিন আমি যখন ফোন করছি, স্যার কাল আমি আপনাকে টাকা দিলাম প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য, এবার আমি কাস্টমারকে বলে রেখেছি যে সব মাল চলে যাবে। হ্যাঁ, যে হুম আমি এক্সট্রা টাকা দেবো, মাল পাঠাচ্ছি, আপনি এক্সপেরিয়েন্স করুন প্রোডাক্টটা, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ওটা। হুম দেন ছেলে বলছে না আমার কাছে তো কোনো টাকা আসেনি, দ্য স্কাই ওয়ান লাক্সারি ফ্রড করছে। আমি বললাম স্যার এটা আপনি কি বলছেন, আমি তো টাকা আপনাকে পাঠিয়েছি। তো যাই হোক, এটা ওয়ান টাইপ অফ ফ্রড হয়ে গেল, হুম মালটা পৌঁছালো না, টাকাটাও আমার এদিকে চলে গেল, মালটা রিটার্ন আসছে। তো মালটা যে রিটার্ন আসছে, মাল এখনো পর্যন্ত প্রোডাক্ট কিন্তু রিটার্ন আসছে, আমি কিন্তু রিফান্ড করে দিয়েছি কনজিউমারকে, আচ্ছা। ঠিক আছে? তো ছোটখাটো কমেন্টের মধ্যেও না অনেক কিছু ঢুকে থাকে, যেগুলোকে প্রত্যেকটা মুহূর্তে ফলো আপ রাখতে হবে। কারণ তুমি একটা বড় জিনিস রান করছো, একটা তুমি ট্রাস্ট আনার চেষ্টা করছো, এবার সেই ক্ষেত্রে যদি তুমি কিছু মিস করে যাও না, তাহলে জানবে ওভারঅল লসটা তোমার। না, এখনো কিছু বিজনেসে ইমপ্যাক্ট বলতে ধরো তোমার যদি ডেভেলপমেন্টে কিছু হয়, সে জায়গায় কিছু ইমপ্যাক্ট এসছে যে দেখো ধরো প্যাকেজিং ডিজাইন চেঞ্জ করেছো বা হ্যাঁ কিছু। দেখো দেখো দেখো, ফ্রম দ্য ডে ওয়ান আমি আমার সমস্ত সাপ্লায়ার, হুম ঠিক আছে, ফ্রম দ্য ডে ওয়ান আমাকে সাপ্লায়ার 10 রকমের প্যাকেজিং দেখিয়েছে, রাইট? হুম আমি বলেছি দাদা সেরা কোনটা হবে, লাস্ট আমি প্রোডাক্টের দাম রাখবো, হুম কিন্তু আমার চাই একদম কারেন্ট জিনিস, সব থেকে সুন্দর জিনিস। আমাকে বলেছে এটা একটা কার্ডবোর্ডের প্যাকেজ, ঠিক আছে, তো এখানেও একটা কি স্ট্র্যাটেজি আনা যেতে পারে, 4 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি কার্ডবোর্ড, আমি ছোটখাটো জিনিসগুলো বলছি, হুম 4 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি কার্ডবোর্ড দেওয়া যেতে পারে। বললাম না 4 ইঞ্চি কার্ডবোর্ড থাকবো, আমার 5 টাকা বেশি যাবে, হুম কোনো অসুবিধা নেই, কাস্টমার হাতে নিয়ে যেন প্রিমিয়াম ফিল করে, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে সব জিনিসের ক্ষেত্রে আমি একদম হাই কোয়ালিটি রাখার চেষ্টা করেছি, মানে কনজিউমার হাতে নেওয়ার পর তার আরো এক্সট্রা কিছু লাগবে, এই কমেন্টটা কোনোদিনও দাস ক্যামেরাতে আসবো না। কারণ একটাই, সেটা হচ্ছে সেরা সেরা জিনিসটা আমরা দিয়ে ফ্র্যাগরেন্সটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, হুম বোতলের থেকে আরম্ভ করে প্যাকেজিং এর থেকে আরম্ভ করে। আমাদের একটা যেটা মেজর সমস্যা, সেটা হচ্ছে আমরা বোতলকে প্রিন্ট করাবো, সেই প্রিন্টটা এখনো পর্যন্ত কেন করাতে পারছি না, যেটা হচ্ছে বাল্ক কোয়ান্টিটি ছাড়া ওরা প্রিন্ট করবে না। আর আমাদের কাছে এখন পার ডে হয়তো 20টা 25টা অর্ডার, আমরা সেখান থেকে বাল্ক কোয়ান্টিটি, তখন কারণ ওরা 5,000-এর কম 2,000-এর কম বোতল প্রিন্ট করবে না। আমি প্রথমেই বললাম আমি এখনো কোনো লোন নিইনি কোনো হুম জায়গা থেকে, হুম তাই না? আমি এখন এই মুহূর্তে ওটা করতে চাইছি না, আমরা এখন ফ্র্যাগরেন্স বানিয়ে বোতল রেডি করে তাকে স্টিকারিং করে ভালো প্রেজেন্টেশন করে জিনিসটাকে কনজিউমারের হাতে তুলে দিচ্ছি। মানে কনজিউমারের হাতে যদি প্রশ্ন থেকে থাকে, একটাই প্রশ্ন থাকবে, যদিও কেউ এই কমেন্টটা করেনি, যে বোতলটা এখনো কেন প্রিন্টেড নয়, বা বোতলটা কেন এখনো কোটিং নয়। কোটিং মতলব হচ্ছে লাল, নীল, হুম কালো, এই কোটিং কেন নয়? কোটিং আর প্রিন্ট করাতে গেলে তোমাকে বাল্ক কোয়ান্টিটিতে করাতে হবে। আচ্ছা। আমাদের কাছে টোটালটাই, মানে আমি একদম অনেস্টির সাথে বলছি, এখানে কোনো রাগ ঢাক কিচ্ছু নেই। পুরোটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তোমার এই লাস্ট 10 মাসের জার্নিতে সব থেকে বড় লস কি হয়েছিল?
দেখো, লাস্ট 10 মাসের জার্নিতে আমার লস বলতে আমি বেটার কিছু খুঁজতে গিয়ে লস করেছি। কিরকম? যেমন হচ্ছে, আমি ডিসকভারি সেটে 5 ml এর বোতল যেটা ইউজ করি না, খুব প্রিমিয়াম বোতল ইউজ করি, ইভেন হুম প্রিমিয়াম স্প্রের সাথে। এবারে আমার একটা খুব ব্যাড হ্যাবিট হচ্ছে আরো কিছু প্রিমিয়াম খুঁজতে গিয়ে ঠকে যাওয়া। যেমন হচ্ছে, আমি যে স্টিকারটা ইউজ করি না, সেই হুম স্টিকারটা কিন্তু খুব এক্সপেন্সিভ স্টিকার। হুম এবার আমি সাপ্লায়ারকে বলছি, আমাকে আরেকটু ভালো স্টিকার দিতে পারবা? আমার কিন্তু এটা নেশা। হুম এখানে কিন্তু আমি টাকা বাঁচাবার জন্য বা কোনো প্রেজেন্ট, জিনিসে কম্প্রোমাইজ না, হ্যাঁ আরো বেস্ট। হ্যাঁ, প্রেজেন্ট স্টিকারটা যে খারাপ তার জন্য না। হুম এরপরে কি হচ্ছে, বেস্ট স্টিকার খুঁজতে গিয়ে, হ্যাঁ, সাপ্লায়ার বললো যে হ্যাঁ ঠিক আছে, এই স্টিকারটা ভালো হবে, দিয়ে দেখছি তারপরে স্টিকারটা হয়তো আগের স্টিকারটাই ভালো ছিল। এবার বাল্ক কোয়ান্টিটিতে আমি করে নিয়েছি, তাহলে হুম আমার এটা একটা লস। সেকেন্ড হচ্ছে, আমি আরো বেস্ট বোতল খুঁজতে গিয়ে লস করেছি, বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার দিই, কিন্তু সেই জিনিসগুলো আমি কাজে লাগাইনি। হুম মানে আমি যে খারাপ মালটা এসছে সেইটাই রেডি করে পাঠিয়ে দিলাম, সেটা না, লস হয়েছে, ঠিক আছে, লস ওগুলো সেপারেট থাকলো, সেপারেট থাকলো। ওগুলো আমি কোন, এক্সপিরিয়েন্স এবার হয়ে গেল এটা। হ্যাঁ, ওগুলো আমি কোন ক্ষেত্রে ইউজ করেছি, কাউকে নর্মাল দেওয়ার জন্য, কাউকে নর্মাল এক্সপিরিয়েন্স করার জন্য ইউজ করেছি। তো এটা আমি অ্যাজ এ লস হিসেবে দেখি না কখনো, এটা আমি অ্যাজ এ এক্সপিরিয়েন্স হিসেবে দেখি যে যখন তুমি জীবনে প্রত্যেকটা পার্টে বড় হবে না, ঠিক আছে, ধুলো খেতে খেতে বড় হবে না, তখন তোমাকে এসবের সম্মুখীন হতেই হবে। হুম তবেই তুমি একটা সময় গিয়ে 15 বছর পর তুখোড় মানুষ তৈরি হবে, তাই না? আমরা সাময়িক সবকিছু থেকেই দেখি যে সাজানো জায়গা থেকে যারা ওঠে তারা কিন্তু তুখোড় হয় না। হুম যারা দেখবে স্ট্রাগল করে ওঠে, এটাও কিন্তু ওয়ান টাইপ, এই লসটাও ওয়ান টাইপ অফ স্ট্রাগল। তোমাকে সাময়িক ফিনান্সিয়াল স্ট্রাগলটা করতে হচ্ছে এত টাকা লস করে। তাহলে এটা কি হয়, 10-15 বছর পর যখন তুমি একটা ভালো জায়গায় যাবে না, যখন তুমি অন্য কাউকে ঠিক স্ট্র্যাটেজি দেখাবে, তুমি কিন্তু তাকে শেখাতে পারবে। আমাদের পেছনে কিন্তু এটা নেই যে হুম না, এটা নয় এটা হবে, ওটা নয় সেটা হবে। আমরা ঠিক আছে, ঠকেছি, ঠকে শিখেছি। আমি এগুলোকে লস হিসেবে দেখি না, আমি এগুলোকে অ্যাজ এ একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স হিসেবে দেখি। তো ধরো যারা তোমার থেকে ছোট যারা শুরু করছে বা হুম তোমার থেকে বড় যারা শুরু করবে, হুম এই বিজনেসটাই করবে, যে হুম পারফিউমকে নিয়ে আরো কিছু এক্সপিরিয়েন্স করলো, আরো কিছু হুম লুপহোল পেলো, হুম হুম সেটার উপর কাজ করবে। হুম। তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? দেখো, আমি ইয়ং জেনারেশনকে একটা কথাই বলতে চাই, শুধু নট অনলি ইন ফ্রেগরেন্স, শুধু ফ্রেগরেন্সের মধ্যে আমি বলতে চাই না, আমি সব কিছুতেই বলতে চাই। যখন তোমরা যে জিনিসটাকে ভালোবাসছো, যে জিনিসটাকে তুমি করতে ভালোবাসো, দেখো আমাদের ছোট থেকে ম্যানিফেস্টেশন মানে এইরকম ভাবে রেডি করা হয়, মানে আমাদের মাইন্ডসেট এইভাবে রেডি করা হয়, বড় হবি, পড়াশোনা করবি, চাকরি করবি, বাস। হুম, সেটেল কিন্তু হয়ে যাবো। এইসবের বাইরে না একটা অনেক বড় লাইফ আছে, ঠিক আছে, আমাদের কিন্তু আমরা সেই ম্যানিফেস্টটা করতেই পারি না, কারণ আমাদের মাথার মধ্যে ওটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। পর্দা দেখা থাকে পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ। হুম তো ইয়ং জেনারেশনের ক্ষেত্রে আমার থেকে ছোট হোক বা আমার থেকে বড় হোক, আমি একটাই কথা বলতে চাই, যে কাজটাই করবে অ্যাট ফার্স্ট সেটা ভালোবেসে করো, সততার সাথে করো, ঠিক আছে, সেইটার জিনিসের উপরে 3-4 বছর সময় দাও, 5 বছর সময় দাও, সেই জিনিসটাকে ভালোভাবে বোঝো, দেন তুমি মার্কেটে এসে রিপ্রেজেন্ট করো যে হ্যাঁ আমি এই ক্রিয়েশনটা করেছি, ঠিক ঠিক। তো হুম মানুষ অটোমেটিক সেই জিনিসটাকে ভালোবাসবে, তুমি দেখবে তোমার কর্মের যে ফলটা, এত হার্ড ওয়ার্ক করেছো সেটা ঠিক জায়গাতে দাঁড়াবে। কিন্তু যে সেই জিনিসটার জন্য একটা ধৈর্যের দরকার, একটা ভালো ফোকাসের দরকার, একটা সুন্দর মাইন্ডসেটের দরকার। এটা ভাবলে কখনোই চলবে না যে আমি আজকে জিনিসটা ভাবছি, আজ রাত্রে আমি 200 কোটি স্বপ্ন দেখবো, কাল সকালে সেটা আমি পেয়ে অন্য যাবো। স্বপ্ন দেখবো, হয়ে যাবে। এই জিনিসগুলো পেতে গেলে তোমাকে হার্ড ওয়ার্ক করতেই হবে। ইভেন হার্ড ওয়ার্ক কে কি বলছে, কেন বলছে, কি জন্য বলছে, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। নিজের কাজ ভালোবেসে নিজে করে যাও, ফল পাবে। পৃথিবীতে এমন কেউ নেই যে ভালোবেসে কাজ করেছে ফল পায়নি। হুম ইভেন যদি তুমি ফেলিওরও হয়ে যাও, কথার কথা বলছি, একটা নেগেটিভ কথা বলছেন, আজ আজ বাদে কাল যদি ফেলিওর হয়ে যায় না, আমার মনে কিন্তু এই রিগ্রেটটা থাকবে না। তোমাকে এই কথাটা কেন বলছি, আমি 12th পরে ফোর্সের জন্য প্রচুর চেষ্টা করেছিলাম, হুম ঠিক আছে। হুম আমার মা বাবা বলেছিল যে হ্যাঁ, পড়াশোনা কর, পড়তে যা, আমি কোথাও পড়তে যাইনি। কিন্তু আজকে আমার মধ্যে কিন্তু কোনো রিগ্রেট নেই যে আমি ফোর্সে কেন চাকরি পাইনি, রাইট? তো এই যে সেম ব্যাপারটা, আমি যদি সে সময় পড়তে চলে যেতাম না, আমার মনের মধ্যে কিন্তু রিগ্রেট থাকতো, যদি আমি চেষ্টা করতাম পড়তে না গিয়ে, আজ বোধহয় আমি বর্ডারে দাঁড়িয়ে থাকতাম। তো এই যে যদি তুমি ফেলিওর হয়ে যাও, এটা তোমার এক্সপিরিয়েন্স হয়ে রয়ে যাবে, আর এই এক্সপিরিয়েন্সটা
জীবনের কোথাও না কোথাও গিয়ে কাজে লাগবেই। মানে তুমি এই পড়তে যেটা বললে, হুম। পড়তে মানে কিরকম ভাবে, যে কোনো টিউশন আলাদা কিছু নাকি এই না, ডিফেন্সেরই কিছু? কোনো পড়াশোনা বলতে কোনো লাইন ধরে পড়াশোনা, আচ্ছা, লাইক কোনো, মানে জবের জন্য প্রিপারেশন হ্যাঁ নিতে হ্যাঁ বলছো হ্যাঁ ওই ডিফেন্সটাকে ছেড়ে দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটাই আর কি। তোমার লাইফে হুম, তুমি যে হার্ডওয়ার্কটা করছো, হুম। সেই হার্ডওয়ার্কের মধ্যে সব থেকে বড় লেসন কি, যেটা তোমার অন্যজনকে পাস করতে চাও? দেখো, লেসেন্স বলতে আমি পেশেন্সের কথাটা আমি অনেকবারই বললাম, ঠিক আছে? তো প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিজেকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, হুম। প্রত্যেকটা মুহূর্তে। এটা নিজের সাথে নিজেকে যুদ্ধ হবে, এটা বলে কখনো বোঝানো যাবে না যতক্ষণ না তুমি এই জায়গাটাই আছো। তো পেশেন্স রেখো, গুড মাইন্ডসেট রেখো, দেখবে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ধরো যদি আজকের ডেটে স্কাই ওয়ান না থাকতো, হুম। তখন তুমি কি করতে? হুম। আজকের ডেটে যদি স্কাই ওয়ান না থাকতো, আমি কি করতাম? আমি অন্য কিছু কিছু কি বিজনেসই করতে নাকি অন্য কিছু? দেখো, আর চাকরির বয়স নেই, রাইট? তো হুম। এই মুহূর্তে আমাকে বিজনেসের জন্যই ভাবতে হতো, যার জন্য আমি স্কাই ওয়ান ক্রিয়েট করেছি। স্কাই ওয়ান না থাকলে হয়তো স্কাই ওয়ানের মতন আমি অন্য কিছু ক্রিয়েট করতাম, সেটার পিছনে সময় দিতাম, সেটাকেও আমি এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমি অলওয়েজ এই মুহূর্তে আমার একটাই স্বপ্ন, সেটাকে আমি এগিয়ে নিয়ে যাবো। কারণ আমি এখনো সাকসেসফুল হইনি। হুম। তো এটাকে কিভাবে আমি সাকসেস করব, সেটাই আমার এখন মানে প্রবল চেষ্টা। তোমার লাইফে যে ডেইলি হ্যাবিট গুলো তুমি করছো বা সকাল হুম। থেকে রাত পর্যন্ত যেটা করতে থাকছো, তোমার কোন জিনিসটা মনে হয় যেটা তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? আমার পেশেন্স। পেশেন্সটা। হ্যাঁ, পেশেন্স ছাড়া এখানে কিচ্ছু নেই। পেশেন্স প্লাস হার্ডওয়ার্ক প্লাস এক্সিকিউশন, হুম। ভাবনা। তোমাকে একটা কঠিন সময় ধরে ভাবতে হবে। সাপোজ তুমি ধরো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কালকে পুরী ঘুরতে যাবে, হুম। রাইট? হুম। তো পুরী ঘুরতে যাবে, এই আইডিয়াটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে? কিন্তু পুরী ঘুরতে গিয়ে তুমি কি করবে, এটা কিন্তু তোমাকে ভাবতে হবে। হুম। তুমি কখন জগন্নাথ দেবের মন্দির যাবে, কখন তুমি স্নান করবে, কখন ওইখান থেকে চিল্কা যাবে, এটা একটা ম্যাপ, রাইট? মাইন্ড তো ম্যাপ। হ্যাঁ, তো এই সব জিনিসের ক্ষেত্রে যেটা একটা ম্যাপ, এই ম্যাপটা অত্যন্ত জরুরি। তো এই যে আমার রোজের যে একটা দেখো, মাইন্ড ইজ লাইক এ ইঞ্জিন। তুমি যত ঘষবে না, তত মাথা থেকে জিনিস বেরোবে, যত তুমি ভাবতে থাকবে। তো আমাকে যেটা এখন মানে খুব মারাত্মকভাবে হেল্প করে, সেটা হচ্ছে আমি শিখেছি এখান থেকে পেশেন্স। অনেক কিছু ভাবনা, আমি যত ভাবি তত আমার মাথা থেকে নতুন নতুন জিনিস আসে, আমি সেটা এখানে কাজে লাগাই। ইমপ্লিমেন্ট করো। হুম। বাহ। নেক্সট 10 বছরে, হুম। নেক্সট 10 বছরে হুম। তুমি স্কাই ওয়ানকে কোন জায়গায় দেখতে চাও? দেখো, আমি অলওয়েজ চাইবো যে স্কাই ওয়ান একটা ট্রাস্টেড, অনেস্ট পারফিউম ব্র্যান্ড হোক, নট অনলি পারফিউম ব্র্যান্ড। আমি কখনোই চাইবো না যে স্কাই ওয়ান যে কেউ ইউজ করুক, বা স্কাই ওয়ান যে কেউ ইউজ করে ভুলে যাক, আমি এটা কখনোই চাইবো না। আমরা কাউকে ভুলবো, এটাও কোনোদিনও হবে না। আর কেউ আমাদেরকে ভুলে যাবে, এটা আমরা কোনোদিনও হতেও দেবো না। আগামী 10 বছরের এটা আমাদের একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ। তো হুম। আগামী 10 বছরে দ্য স্কাই ওয়ান লাক্সারি একটা শুধু ব্র্যান্ড নয়, একটা ট্রাস্টেড ব্র্যান্ড হতে চাই। যে কনজিউমার এটা মনে করে যে হ্যাঁ, আমরা প্রিপেডে বুক করলাম, আমাদের চিন্তার কিছু নেই। যদি লজিস্টিকে আস্তে আস্তে বা ট্রান্সপোর্টে যদি আস্তে আস্তে যদি প্রোডাক্টের কিছু প্রবলেমও হয়, স্কাই ওয়ান সাথে সাথে ওটাকে ব্যবস্থা করে দেবে, রিফান্ড করে দেবে, নাহলে রিপ্লেস করে দেবে। আগামী 10 বছরে মানুষের এই বিশ্বাসটাই আমাদের চাই। মানে এতদিন পর্যন্ত যেটা ছিল যে টাটা একটা বিশ্বস্ত জায়গা, হ্যাঁ, সেরকমই স্কাই ওয়ানের চেষ্টা করছে সেই বিশ্বস্ত জায়গাটা ধরা। একদম একদম। বেশ সুন্দর। তোমার সারা জীবনের ভালো লাগা ভালোবাসা দিয়ে তুমি ধরো কোনো অ্যাক্টর বা কোনো সেলিব্রিটিকে তুমি ফলো করো, হুম। তো এমন কোন সেলিব্রিটি আছে যাকে তুমি তোমার এই ব্র্যান্ডের এন্ডোর্সমেন্টে দিতে চাও? দেখো, আমি এসব নিয়ে এখনো কিছু ভাবিনি, সত্যি কথা বলছি। আমার এসব নিয়ে এখন কোনো ভাবনাও নেই, আর আমি এখন কিছু ভাবিও নি। আমার জাস্ট এখন যেটা ভাবনা, যে আগামী 1.5 বছর আমি ঠিকঠাক পথে নিয়ে যাই, তারপর যখন ডোর ওপেন হবে, তখন এগুলো নিয়ে আমি ভাববো। তাও একটা যদি বলা হয় যে ড্রিম, তুমি কার সাথে দেখছো যে ড্রিম কোলাব করবে বা ড্রিম এন্ডোর্সমেন্ট করবে কার সাথে? যে আমার সাথে ভালো কাজ করবে, আমার দ্য স্কাই ওয়ান লাক্সারি, আমি যেখানে দেখবো যে হ্যাঁ, আমার ঠিকঠাক সবকিছু আছে। মানে তোমার আর কোনো ভিশনটা। আমার কাছে কোনো ফেস নেই সেরকম। আমি ইন ফিউচার যদি দেখি যে হ্যাঁ, ইউ আর ইন্টারেস্টেড উইথ মি, আমি তোমাকে ইন্টারেস্ট দেখাবো, এটাই। তোমার ভিশনটাকে যে বুঝে পড়ে সেই ফিলিংস নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ, তাকেই তুমি রাখবে। একদমই একদম। বেশ সুন্দর। তো ধরো আজকের ডেট, আজকে তোমার 2026-এর সময় চলছে, ঠিক আছে? তো এই 2026-এর পরে
যখন তুমি 2036-এ হুম। ধরো তুমি আবার এলে আমাদের এই পডকাস্টে, তো সেই সময় তুমি পুরো জিনিসটাকে কিভাবে দেখতে চাইছো, যে তোমার ব্র্যান্ড কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কিভাবে এগোচ্ছে, সেরকম ভাবে এক্সপিরিয়েন্স, মানে তুমি কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করো? দেখো, আমি আমার নিজের পার্সোনালিটির ক্ষেত্রে কোনো ম্যানিফেস্ট করি না যে আমি আজ নর্মাল জুতো পরছি, 2036 সালে ব্যালেন্সিয়াগা পরবো, এরকম ধরনের কোনো ম্যানিফেস্ট আমার কাছে নেই। আমি আজ যেভাবে তোমার সাথে কথা বলছি, 2036 সালে হয়তো আরো অনেক অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারবো, হুম। যেটা অডিয়েন্সের অনেক ভালো লাগবে। ঠিক আছে, আজ আমার যেগুলো দুর্বলতা আছে, জড়তা আছে, বা আজ আমি যেখানে আহ, হয়তো আরো ভালো 2036 সালে আমি আরো ভালো ডিসিশন দিতে পারবো, যাতে ইয়ং জেনারেশন আরো ভালোভাবে ইজি হয়ে যায় তাদের কাছে রোড ম্যাপটা। তো আমি এরকম ম্যানিফেস্টেশন নিয়েই চলি যে হ্যাঁ, দ্য স্কাই ওয়ান লাক্সারি একটা সাকসেসফুল ট্রাস্টেড পারফিউম ব্র্যান্ড। আমি অনেক নিজে কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা নিয়ে শিখেছি, হুম। আমি সেগুলো শেয়ার করতে। শেয়ার করবো। বাহ। তো তোমার যে পারফিউম গুলো আছে, হুম, ঠিক আছে, তার মধ্যে থেকে এমন কোন পারফিউমটা হুম, যে একটা ছেলের কাছে থাকবে, আর হুম। একটা মেয়ের কাছে থাকবে, তোমার 6টা পারফিউমের মধ্যে কোন পারফিউমটার জন্য বেস্ট হবে ওর জন্য? দেখো, আমার কাছে 6টা পারফিউমের আলাদা আলাদা মানে আছে। ঠিক আছে, 6টা পারফিউমে কিন্তু বেস্ট। হুম। আমি তোমাকে আগেও বলেছি যে আমি যেরকম হলো আমি লোকাল মার্কেটে গিয়ে পারফিউম কিনে এনে ব্র্যান্ড বানিয়ে দিলাম, এরকম না। আমার ব্র্যান্ড হচ্ছে একটা বেবির মতন বা একটা গাছের মতন, অনেক হুম। যত্ন করে বানানো। হুম। তো এখানে যদি তুমি সময় ধরে বলো, যেমন হচ্ছে আমার কাছে অ্যাটেন্ড আছে, হুম। এটা অফিসের জন্য একদম বেস্ট পারফিউম। যেমন আছে এটা ছেলেদের জন্য বললাম অ্যাটেন্ডা, স্মোক স্টোরি ছেলেদের জন্য যেমন আছে, এটা হচ্ছে তুমি কখনো কোথাও পার্টি টার্টিতে গেলে স্মোক স্টোরি একটা মানে প্রপার লেদারের স্মেল আছে। আচ্ছা। এরপর মেয়েদের জন্য আছে সফট টুইস, হুম। যারা বাড়িতে থাকে, মানে হাউস ওয়াইফ বা যারা অফিসে যায় বা স্কুল কলেজে যায়, তাদের জন্য সফট টুইস একটা ক্রিমি ভাব নিয়ে আসে। মানে এটাতে স্মেলটা হচ্ছে ভ্যানিলার যে একটা ভালো সুন্দর স্মেল না, সেটা খুব সুন্দর মেয়েদের জন্য। আর পার্টিতে যদি মেয়েদের জন্য বলো, তাহলে হচ্ছে সাইলেন্ট ব্লুম। ঠিক আছে, একদম ওর হচ্ছে কুইন অফ দ্য পার্টি, হুম। সাইলেন্ট ব্লুম। আর ডোন্ট হেজিটেট হচ্ছে একটু ডার্ক স্মেল, ঠিক আছে, ফর ইন্টিমেট মোমেন্টস। তারপর হচ্ছে কেউ হয়তো খুব বেশি একটু ঘামে, মানে খুব অ্যাট্রাকটিভ স্মেল আর খুব স্ট্রং স্মেল, ডোন্ট হেজিটেট। আর ফ্রেশ কোড হচ্ছে, এটাও ইউনিসেক্স একটা পারফিউম। তো ফ্রেশ কোডও এভরিডে ইউজের জন্য, অফিস টফিস, তারপর এই গ্রীষ্মকালের জন্য, সামারের জন্য ফ্রেশ কোড ইজ দ্য বেস্ট। বাহ, বেশ সুন্দর। মানে বেশ ভালো লাগলো তোমার সাথে কথা বলে, যে এত কিছু এক্সপিরিয়েন্স পেলাম তোমার কাছে, একটা পারফিউম কি হয়, কিভাবে তৈরি হয়, সমস্ত জিনিসটা এত ভালোভাবে এক্সপ্লেন করতে পারলে, খুবই ভালো লাগলো সেটা। তো আর কিছু কি বাড়াবে এখন? এর থেকে কোশ্চেন নেই আমার না, কাছে। কিছু কিছু না, থাক। পরবর্তীকালে তখন আবার হবে এরকম। হুম। ঠিক আছে। তো তুমি এত কিছু যে বললে, এত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলে, তোমার অনেক কিছু শিখতে পারলাম সেখান থেকে। আর পারফিউম সম্পর্কে যে আমার জিনিসগুলো অজানা রয়ে গেছিল, সেগুলো অনেক কিছু জানতে পারলাম। আর তোমার হচ্ছে কি, তোমার প্রথম পডকাস্ট এটা, তো তোমার কেমন লাগলো? ফার্স্ট আমার প্রথম নার্ভাস লেগেছিল, কারণ এটা একটা মানে মানুষের বৈশিষ্ট্য, যখন তুমি হুম। কোনো প্রথম কাজ করতে যাবে, সেটা ক্ষেত্রে তোমার একটু মানে ডাউট ফিল আসবে যে হ্যাঁ, কেমন হতে পারে, কি হবে। কারণ আমি এরকম পডকাস্ট, এটা ফার্স্ট টাইম আমার, আমি হুম। এর আগে কখনো এরকম কিছু করিনি। আর এটাও আমার ক্ষেত্রে একটা সুন্দর অভিজ্ঞতা হলো। ঠিক আছে, ভবিষ্যতে তোমার সাথে আমি আবার বসার জন্য এই শুভকামনা রইল। তুমি তোমার মানে পরবর্তী জনকে বা ধরো তোমার বাড়ির মানুষজনকে কি এক্সপিরিয়েন্স শেয়ার করো, যে এখানে তোমার এসে কেমন লাগে? দেখো, মানুষ ডে বাই ডে অনেক প্রোগ্রেস করে। ঠিক আছে, আমি লাস্ট 10 মাসে প্রত্যেকটা দিন যেভাবে প্রোগ্রেস করেছি, আজ তোমার এই ইন্টারভিউ, আজ তোমার এই প্রোগ্রামটাও আমার কাছে একটা ভীষণ বড় প্রোগ্রেসের কারণ হয়ে দাঁড়ালো। আজ কাল পরশু যখন আমি আবার নতুন কোনো জায়গাতে গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করব, সেদিন হয়তো এই টেনশনটা আমার আর থাকবে না। তো হুম। থ্যাঙ্কস ফর ইট। ধন্যবাদ তোমার আসার জন্য, অনেকদিন ওয়েট করেছিলাম। ভালো লাগলো তুমি এসছো, এসে পরে আমাদের এই পডকাস্টে যোগদান করেছো, খুব ভালো লাগলো। আবার দেখা হবে, আবার কথা হবে। তো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাও? অডিয়েন্সের উদ্দেশ্যে, তো অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাও? একটাই কথা বলবো, দ্য স্কাইওয়াল লাক্সারি পারফিউম আপনারা একবার অবশ্যই ট্রাই করুন। আর ট্রাই করার পর কেমন লাগলো এই পডকাস্টের কমেন্টে এসে অবশ্যই। অবশ্যই বলে যাবেন। আমিও ট্রাই করি, পডকাস্টে কমেন্টই করে যাবো। একদম।
বেশ, যদি আজকের এই এপিসোডটা তোমাদেরকে একটু হলে ভাবতে সাহায্য করে, তাহলে এটা শুধু নিজের কাছে আটকে রেখো না, এই এপিসোডটাকে শেয়ার করো তাদের কাছে যারা হয়তো ঠিক এখনো নিজেকে ফিগার আউট করার চেষ্টা করে চলেছে। কারণ প্রতিটা গল্প বা প্রতিটা স্টোরি একটা এক্সপিরিয়েন্স না, হতে পারে কারোর জন্য একটা রাইট ডাইরেকশন। আর এটাই হলো ভিশন স্টোরিজ। আমরা শুধু গল্প শুনি না, আমরা গল্পের পিছনে ভিশনটাকে খুঁজে বের করি।